সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বিজনেস টাইটানের পক্ষ থেকে অর্থনীতির আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে। ইতিমধ্যেই তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো, আমরা আমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপার বা অর্থনীতির প্রথম পত্র নিয়ে এটি বিস্তারিত আলোচনামূলক বা বিশ্লেষণমূলক ক্লাস করার চেষ্টা করেছি, যেখানে আমরা অত্যন্ত চমৎকারভাবে আমাদের অর্থনীতির প্রথম পত্রের আমাদের এইচএসসি পরীক্ষাতে যে 6টি চ্যাপ্টার রয়েছে, 6টি চ্যাপ্টারের উপরেই একেবারে বলা যেতে পারে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করেছে। এবং সেই ক্লাসে প্রত্যেকটা বছর বিভিন্ন শিক্ষা বোর্ডে আমাদের যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতে কতটি করে প্রশ্ন কোন অধ্যায় থেকে থাকে সেটির উপরেও আমরা বিস্তারিত কথাবার্তা বলার চেষ্টা করেছি। একই সাথে সাথে আমরা আরো একটি কাজ করেছি, প্রতিটি অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ কি কি টপিক রয়েছে, প্রত্যেকটি অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ কি কি টপিক রয়েছে সেটিও আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন যা অতীতে বিভিন্ন শিক্ষা বোর্ডে এসছে সেটি নিয়েও কথা বলার চেষ্টা করেছি। ঠিক তারই মতো করে আজকের এই ক্লাসটিতেও আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আজকের এই ক্লাসে আমরা কি নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই আমি তোমাদেরকে আজকের ক্লাসের বিষয়ের নাম বলে দিয়েছি। আজকের ক্লাসে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব অর্থনীতি দ্বিতীয় পত্রকে নিয়ে। অর্থনীতি দ্বিতীয় পত্রকে নিয়ে অর্থনীতি দ্বিতীয় পত্রতে যদিও আমাদের মোট 10টা চ্যাপ্টার আছে, আমরা 10টা চ্যাপ্টার আলোচনা করব না। এইচএসসি 2025-এ আমাদের মোট অধ্যায় আছে 6টি। আমাদের প্রত্যেকের জানা আছে আমাদের 6টি অধ্যায় রয়েছে। আমাদের 6টি অধ্যায় রয়েছে। আমরা আমাদের আজকের এই ক্লাসে এই 6টা অধ্যায় ব্যাখ্যা বিশ্লেষণ করার বা দেখার চেষ্টা করব। এই 6টা অধ্যায় থেকে প্রতি বছর, অর্থাৎ আগের বছরগুলোতে বিগত বছরে কি পরিমাণ প্রশ্ন এসছে আমরা সেটি নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো 6টি অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্নাবলী কতটি করে প্রশ্ন এসছে আমরা সেটি দেখব, এবং একই সাথে এই বিগত বছরের প্রশ্নাবলী থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে নেব। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে একদম শেষ সময় এসে তোমরা কোন জায়গাটুকু পড়বে, কোন জায়গাটুকু রিভিশন দিবে সেটা জানার জন্য প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক তুমি জেনে ফেলতে পারবে আমাদের এই ক্লাসে। একই সাথে সাথে টপিকগুলো দেখার পাশাপাশি আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই বিগত বছরের প্রশ্নাবলী থেকে প্রতিটি অধ্যায়ের 2টি করে সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের বলা যেতে পারে আজকের এই ক্লাসটির মডিউল। অর্থাৎ আমরা আজকের এই ক্লাসে বিগত বছরের প্রশ্নাবলী দেখব 6টা অধ্যায়ের উপরে। আজকের এই ক্লাসে এই 6টি অধ্যায়ের টপিকগুলো আলোচনা করব এবং একই সাথে প্রতিটি অধ্যায় থেকে 2টি করে সৃজনশীল প্রশ্ন আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আমরা আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, 2 নম্বর যে অধ্যায়টা বাংলাদেশের কৃষি, এটি নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। তাহলে আসো বাংলাদেশের কৃষিতে প্রবেশ করি আমরা। চলো বাংলাদেশের কৃষিতে ফেরা যাক। তার জন্য ফার্স্টে বাংলাদেশের কৃষিতে যাওয়ার আগে একটা ব্যাপার জেনে রাখা ভালো। আমরা সবাই জানি আমাদের এইচএসসি পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা হবে। এটা আমাদের সবার জানা পুরাতন তথ্য, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নম্বরের, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের 30 নম্বর। এই ক্ষেত্রে খুব ভালো করেই বলা যেতে পারে আমাদের অধ্যায় যেহেতু 6টা, আমাদের 6টা, তাহলে আমরা বুঝতে পারছি 5 6 30, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে গড়ে 5টা করে প্রশ্ন পাবো। এইটা হচ্ছে, তুমি বুঝতেই পারছো ভাই, অধ্যায়ের সংখ্যা। অধ্যায় আছে 6টা আর এখানে হচ্ছে গড় প্রশ্ন। ঠিক আছে, তাহলে তুমি একটা কমন ধারণা নিয়ে রাখতে পারো যে প্রতিটা অধ্যায় থেকে কতটি করে এমসিকিউ আসবে। একদমই সহজ, আমরা এখন জানি প্রত্যেকটা অধ্যায় থেকে গড়ে 5টা করে এমসিকিউ আমাদেরকে দেওয়া হবে। 6টা অধ্যায় থেকে 5টা করে দিলে 5 6 30টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এরপর আমাদের আছে সৃজনশীল প্রশ্ন 30 মার্ক, 70 মার্কের মতো, মানে এখানে 30 মার্ক চলে গেছে, বাকি যে 70 মার্ক আছে সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে সৃজনশীল প্রশ্ন থেকে।
আমরা সবাই খুব ভালো করে জানি প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 10 করে, তাহলে 7×10 মার্ক। এখানে আছে 70 মার্ক, আর এখানে হচ্ছে 30টা প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে করে, সো মোট মার্ক হচ্ছে 30। সো এই হচ্ছে মূলত আমাদের মান বন্টন, যেটা মোটামুটি আমাদের সবার একেবারে ভালোভাবে জানা। তাহলে আসো এবার যেটা একটু কম জানতে পারি সেটা নিয়ে কথা বলি। আসো আমরা দেখার চেষ্টা করি এবার আমাদের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। আমরা দেখব বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি বলা যেতে পারে খুবই সহজ একটা অধ্যায়, এবং আমাদের সবার এই অধ্যায়ের উপরে বেশ ভালো জ্ঞান আছে। বাংলাদেশের কৃষি আরো সহজ করে বলতে হয় আমাদের এই অর্থনীতির দ্বিতীয় পত্রটাই অনেক বেশি সহজ। অর্থনীতির প্রথম পত্র যেখানে কিছুটা কঠিন, যেখানে কিছুটা সূত্রের ব্যবহার আছে, কিছুটা অঙ্ক আছে, কিছুটা গ্রাফ আছে, সেহেতু এখানটাতে মানে ওটার পরিবর্তে যদি তুমি এখানে আসো অর্থনীতি দ্বিতীয় পত্রে, এখানে কিন্তু এরকম কিছুই বলা যেতে পারে নেই। একটা অধ্যায় আছে আমাদের মুদ্রাস্ফীতি, সেখানে কিছু অঙ্ক থাকতে পারে, বাট এই অধ্যায়গুলোতে বলা যেতে পারে পৃষ্ঠার পর পৃষ্ঠা একেবারে তুমি গল্পের মতো শুধু লিখে যাবে, লিখে গেলেই তুমি মোটামুটি নাম্বার পেয়ে যাবে। তাহলে বাংলাদেশের কৃষি এই অধ্যায়টা যদি তুমি দেখো ভাই, একদমই সহজ। এই অধ্যায় থেকে প্রতি বছর তুমি 2টি করে সৃজনশীল প্রশ্ন পাবে। এই অধ্যায় থেকে প্রত্যেকটা বছর 2টা করে সৃজনশীল প্রশ্ন থাকবে। যারা যারা তোমরা এই অধ্যায়টা পড়ে ফেলেছো তারা নিশ্চিত থাকতে পারো 2টা প্রশ্ন তুমি এখান থেকে আনসার করতে পারবা। আর এমসিকিউ পার্টে যদি আসো, এমসিকিউ পার্ট আগে আমরা বলেছি 5টা করে থাকে, বাট এই অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণে বেশিরভাগ বোর্ডই হচ্ছে 5টার পরিবর্তে এখান থেকে 6টা করে প্রশ্ন দেয়। তাহলে আশা করি তোমার কাছে ব্যাপারটা ভাইয়া ক্লিয়ার। সৃজনশীল প্রশ্ন থাকবে বাংলাদেশের কৃষির উপরে 2টা, আর হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকবে হচ্ছে 6টা। তুমি যদি বিগত বছর 2023, 22 কিংবা 21, 19-এর দিকে তাকাও তাহলে এই ব্যাপারটি তুমি বারবার দেখতে পাবে। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ সৃজনশীল কতটি আসছে আর এমসিকিউ কতটি আসছে। এখন প্রশ্ন হচ্ছে কোন টপিক থেকে আসছে সেটি জানা। আসো আমরা সেই টপিকগুলোতে এবার যাওয়ার চেষ্টা করি। আশা করি বুঝে গেছো কতটি করে আসছে। এবার যাব আমরা টপিকগুলোতে। আসো টপিকগুলোতে যাই। তবে টপিকগুলোতে যাওয়ার আগে তোমরা যারা আমাদের সাথে আছো, আমাদের সাথে প্রায় 20 জনের কাছাকাছি শিক্ষার্থী আছো, তোমাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে বা সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে নেবে। তোমরা যারা যারা এই ক্লাসটি শেয়ার করবে বা যারা যারা বন্ধু বান্ধবীদেরকে মেনশন করবে তাদের প্রত্যেককে আমাদের এই যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ, যেখানে আমরা পরিষ্কার করে প্রতিটা গুরুত্বপূর্ণ টপিক লিখে রেখেছি, যেখানে আমরা পরিষ্কার করে সবকিছু দাগিয়ে দিচ্ছি, সেগুলো তোমাদেরকে ফ্রিতে পিডিএফ আকারে দেওয়া হবে। তাহলে ঝটপট তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি একটু শেয়ার করে নাও। কে কোথা থেকে দেখছো সেটি একটু কমেন্ট বক্সে জানাও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও তোমরা জানাতে পারো। তাহলে কিন্তু এই যে ফাইলটি দেখতে পাচ্ছ সেটি ফ্রিতে তুমি পিডিএফ আকারে একদম সহজে পেয়ে যাবে। ঠিক আছে, আসো এবারে আমরা প্রবেশ করি আমাদের বাংলাদেশের কৃষি এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ওকে, এমডি সোহান আলী বলছেন স্যার ইকোনমিক্সের জাস্ট একটা কোর্স দেওয়া যায় না? আমি আর্টসের। আচ্ছা, মানবিকের জন্য যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই আমাদের আরেকটা দেশ সেরা জনপ্রিয় কোচিং সেন্টার ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ কিন্তু প্রি অ্যাডমিশন বেচে ক্লাস চলছে, যেখানে আপনি মাত্র অল্প কিছু টাকায় ক্লাসটা করতে পারবেন। ঠিক আছে, আপনারা একটু ফোকাসের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে মূলত বিজনেস টাইটান, বুঝতেই পারছেন বিজনেস ব্যবসা শিক্ষার্থীদের জন্যই আমরা কথা বলার চেষ্টা করি। তারপরও সোহান ভাই অবশ্যই এই ক্লাসটা থেকে আপনি বিশেষভাবে উপকৃত হতে পারবেন আশা করি। আচ্ছা আসেন টপিকে প্রবেশ করি। ফার্স্টে বলতেছে জিডিপিতে কৃষির উপখাত সমূহের অবদান লেখচিত্র অঙ্কন করে প্রদর্শন করো। তার মানে আমরা বুঝতেই পারতেছি আমাদের যে জিডিপি আছে, আমাদের যেই জিডিপি আছে যেটা আমরা সবাই জানি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এই জিডিপির মধ্যে কৃষির উপখাতের অবদান ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা জিডিপির মধ্যে আলোচনা করব ভাই কৃষির উপখাতগুলো নিয়ে। জিডিপির মধ্যে আলোচনা করার চেষ্টা করব কৃষির উপখাতগুলো নিয়ে। আমরা সবাই খুব ভালো করে জানি কৃষির বেশ কয়েকটা উপখাত আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেটা জানেন কৃষির উপখাতগুলো একটু কমেন্ট বক্সে জানান। কৃষির উপখাত আপনারা কোনটা জানেন একটু আমাদেরকে জানাবেন। কৃষির উপখাত কোনটা কোনটা আছে?
আর এই ফাঁকে আপনারা জানানোর ফাঁকে ফাঁকে আমরাও হচ্ছে কিছু লিখে ফেলবো, কেমন? সো আমরা জানি, আপনারা একটু লিখতে থাকুন। একটা আছে ক্রপস, একটা কি আছে ভাই? ক্রপস, শস্য, এবং সেইটার সাথেই আছে হচ্ছে শাক সবজি। শস্য ও শাক সবজি আমাদের প্রত্যেকের অতি পরিচিত শস্য ও শাক সবজি। এর পরবর্তীতে একটা আছে ভাই, আপনারা সবাই পড়ে আসছেন, বনজ সম্পদ। আমি নিশ্চিত আপনারা সবাই পড়ে আসছেন বনজ সম্পদ। এর পরবর্তীতে আপনারা সবাই পড়ে আসার কথা মৎস্য, বনজ সম্পদ। আরেকটা কি আছে ভাই? আরেকটা হচ্ছে মৎস্য সম্পদ। এর পরবর্তীতে আমাদের আরো একটা আছে, সেটাকে আমরা বলে থাকি লাইভ স্টক, ঠিক আছে, বা প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ, এ প্রাণী সম্পদ বলতে কি বোঝে সেটাও আমরা বুঝি। ওই যে ভাই হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো যে আমরা পালন করি, এগুলোই হচ্ছে প্রাণী সম্পদ। আর মৎস্য সম্পদ বলারই অপেক্ষা রাখে না। মৎস্য সম্পদ মানে হচ্ছে মাছ, মৎস্য সম্পদ মানে মাছ। বনজ সম্পদ মানে আপনি বুঝতেই পারতেছেন, বন, বনাঞ্চল। এরপর শস্য ও শাকসবজি, ধান, পাট, গম, ভুট্টা, আখ, এগুলো যা কিছু আছে সবই হচ্ছে শস্য ও শাকসবজি। এখন এগুলো প্রত্যেকটা, এখানে আমরা 4টা লিখেছি, এগুলো হচ্ছে ভাইয়া কৃষির উপখাত। কৃষির উপখাত, কৃষির মধ্যে এই 4টা উপখাত আছে। এই 4টা উপখাত জিডিপিতে কত শতাংশ করে অবদান রাখে? এই 4টা উপখাত জিডিপিতে কত শতাংশ করে অবদান রাখে সেটাই আমাদেরকে দেখাতে হয়। এই যে প্রথম টপিকটা যেটা বলেছে, সেখানে বলেছে জিডিপিতে কৃষির উপখাত সমূহের অবদান লেখচিত্র অঙ্কন করে প্রদর্শন করো। অর্থাৎ আপনি হচ্ছে ভাই একটা গ্রাফ আঁকার চেষ্টা করবেন, আপনি একটা গ্রাফ আঁকার চেষ্টা করবেন। গ্রাফের মধ্যে এই পাশে হচ্ছে আপনি রাখার চেষ্টা করবেন জিডিপিটা, এই পাশে রাখার চেষ্টা করবেন জিডিপিটা, এই পাশে আপনি রাখতে পারেন সময়, সময় এবং উপখাতগুলো, সময় ও উপখাতগুলো, ঠিক আছে, সময় ও উপখাত। আপনি বলতে পারেন ভাই সময় কেন রাখবো? কারণ আপনি একটা অর্থ বছর না, কয়েকটা অর্থ বছরের জন্য দেখাবেন। মনে করেন 24-25, 23-24, 22-23, এরকম কয়েকটা অর্থ বছরের জন্য দেখাবেন। ফার্স্টে আপনি শস্য একটার জন্য দিবেন, তারপরে হচ্ছে আপনি মনে করেন আমাদের পরেরটা বনজ, তারপরে মনে করেন মৎস্য, তারপরে মনে করেন প্রাণীজ। তাহলে এই যে আপনি নিচে লিখে দিবেন, ফার্স্টেরটা শস্য, তারপরেরটা বনজ, তারপরেরটা মৎস্য, তারপরেরটা হচ্ছে কৃষিজ, এইভাবে লিখে দিবেন। এবং তারপর এর নিচে লিখবেন এটা, সাপোজ এইটা মনে করুন 2022-23 জন্য, তাহলে লিখে ফেললেন 2022-23। এইভাবে করে করে হচ্ছে আপনাকে জিডিপিতে কৃষির উপখাত সমূহের অবদান লেখচিত্রে প্রদর্শন করতে হবে, লেখচিত্রে প্রদর্শন করতে হবে। দিস ইজ দ্য ওয়ে। এরপর আপনি যদি আরেকটু সামনে আগান, বলতেছে বাংলাদেশের কৃষি খামার এবং কৃষি জোত, বাংলাদেশের কৃষি খামার ও কৃষি জোত। আমি জানি আপনারা খুব ভালো করে পারেন এই অধ্যায়ের আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা, যদিও আমাদের সিলেবাস অনুসারে এটা ফার্স্ট চ্যাপ্টার, কারণ প্রথম চ্যাপ্টার নাই পরীক্ষাতে। এই অধ্যায়ের এই টপিকটা কৃষি জোত, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমরা সবাই কৃষি জোত পারি। আপনারা যারা আমাদের সাথে আছেন, প্রায় 10 জনের কাছাকাছি আছেন, একটু ঝটপট বলে ফেলেন তো কৃষি জোত কাকে বলে, একটু বলার চেষ্টা করেন তো। কৃষি জোত এটার মানে কি? কৃষি জোত এটার মানে কি? কৃষি জোত এটার মানে কি? আপনারা একটু বলার চেষ্টা করেন, ঠিক আছে? এই ফাঁকে আমি আপনাদেরকে একটা ব্যাপার জানিয়ে ফেলি। এই কৃষি জোত ব্যাপারটা হচ্ছে আয়তনের উপর নির্ভর করে। কিসের উপর ভাই? আয়তনের উপর নির্ভর করে। কৃষি জোত এটা নির্ভর করে আয়তনের উপর। অর্থাৎ একটা মানুষ মনে করেন কিছু একটা চাষ করতেছে, যে কোনো কিছু সে চাষ করতে পারে। সো সে যখন চাষ করে সেটার আয়তনটা কত বড়, ওটার ভিত্তিতে কৃষিজোত নির্ধারিত হয়। মনে করেন সে খুব ছোট একটা জায়গাতে করতেছে, নিজের জন্য করতেছে, তাহলে একক একটা কৃষিজোত হতে পারে। এরপর মনে করেন সে খুব অল্প জায়গায় করতেছে, তাহলে ক্ষুদ্র হতে পারে কৃষিজোত। আবার মনে করেন সে অনেক বড় জায়গাতে করতেছে, তাহলে হতে পারে বৃহৎ কৃষিজোত। তাহলে একটা মানুষ কতটুকু জায়গা জুড়ে, কতটুকু এলাকা জুড়ে, কতটুকু আয়তন জুড়ে কোনো কিছু চাষ করতেছে, সেটার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে কৃষি জোত। কৃষি জোত। আর এখানে একক, ক্ষুদ্র, বৃহৎ আমরা বলে দিচ্ছি। এর পাশাপাশি আছে হচ্ছে কৃষি খামার। আছে কি ভাইয়া? কৃষি খামার। কৃষি খামারকে অনেকভাবে ভাগ করা যেতে পারে, সময়ের ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে, এছাড়া উদ্দেশ্যের ভিত্তিতে। মনে করেন আমি উদ্দেশ্যের ভিত্তিতে যদি আপনাকে বলি, উদ্দেশ্যের ভিত্তিতে ভাগ করলাম। উদ্দেশ্যের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জীবন ধারণের জন্য,
একটা হচ্ছে ভাই জীবন ধারণের জন্য খামার, একটা কি ভাই জীবন ধারণের জন্য খামার, আর একটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে। জীবন ধারণের জন্য খামার, আর একটা হচ্ছে ভাই ব্যবসায়িক উদ্দেশ্য। অর্থাৎ কোনো একটা মানুষ খামারে যা কিছু চাষ করতেছে সবকিছু সে যদি ভাই মনে করেন কি বলা যেতে পারে নিজেই মনে করেন যা কিছু চাষ করে সে নিজের সবকিছু খায়, নিজের পরিবারের জন্য সবকিছু ব্যবহার করে, তাহলে সেটা জীবন ধারণের জন্য। আবার মনে করেন সে যা কিছু উৎপাদন করছে তার অনেকটুকু অংশ সে বাজারজাত করছে, বাজারে বিক্রি করছে, অন্যান্যদেরকে দিচ্ছে, তাহলে বলা যেতে পারে সেটা ব্যবসায়িক খামার হবে। ঠিক আছে, এইরকম ভাবে হচ্ছে অনেকগুলো জিনিসের ভিত্তিতে কৃষি খামারকে ভাগ করা যায়। সো আমাদের এই কথাটার মধ্যে বা এই পয়েন্টটার মধ্যে বাংলাদেশের কৃষি খামার এবং কৃষি জোত, কৃষি খামারের ভাগগুলো দেখবেন, কৃষি খামারের সংজ্ঞা দেখবেন, কৃষি জোতের এই ভাগগুলো দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর বাস্তব ঘটনা এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন সমস্যা, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন সমস্যা। তাহলে ভাই এইখানে এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে পুরোটা আপনার পড়ার দরকার নাই ভাই, আপনি জাস্ট কোন জায়গাতে ফোকাস করতে হবে সেটা দেখেন। এখানে বলতেছে বাংলাদেশের কৃষি পণ্য বিপণন, এখানে সমস্যা আছে। ঠিক আছে, বিপণনের সমস্যাগুলো কি কি আছে এটা ব্যাখ্যা করতে হবে। এইটা বলা যেতে পারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, বাংলাদেশের কৃষি পণ্য বিপণন সমস্যা। এইটা বলা যেতে পারে আমরা বানায় বানায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারতাম, কৃষি পণ্যের বিপণনের সমস্যা। আপনি বলবেন ভাই এইটা কি বললেন, বানায় বানায় এটা আবার কিভাবে লেখে? একদম সহজ, আমাদের কৃষি পণ্য বিপণনে কি কি সমস্যা আছে। ফার্স্ট অফ অল আমাদের কৃষি পণ্যর ডাইভার্সিফিকেশন নাই। ডাইভার্সিফিকেশন মানে কি? বহুমুখিতা, বৈচিত্রতা, এইটা নাই। এখন আপনি বলবেন বহুমুখিতা মানে কি? খুব সহজ, মনে করেন হচ্ছে একটা জমিতে একই সময়, যেই সময় ধান হচ্ছে সবার জমিতেই ধান হচ্ছে, অন্য সময় মনে করেন সাপোজ এখন মনে করেন তরমুজ, এখন বাংলাদেশের যত মানে মৌসুমী ফল ব্যবসায়ী আছে সবাই তরমুজ বিক্রি করতেছে, অন্য কোন একটা ফল এই মুহূর্তে নিয়ে আসতে পারতেছে না। তাহলে এই যে ভাই আমাদের বহুমুখিতা বা বৈচিত্রতা, আমাদের কৃষি পণ্যে বহুমুখিতা বা বৈচিত্রতা নাই। এখন আপনি বলবেন কেন বহুমুখিতা কেন নেই, কেন নাই ভাইয়া, কেন? কারণ হচ্ছে ভাই আমাদের কৃষি পণ্য সংরক্ষণ করার খুব ভালো কোনো পদ্ধতি নাই, কৃষি পণ্য সংরক্ষণ করার ভালো কোনো পদ্ধতি নাই। আচ্ছা, কৃষি পণ্য সংরক্ষণের ভালো পদ্ধতি নাই। আপনি বলবেন কেন ভাই কৃষি পণ্য সংরক্ষণ করার ভালো পদ্ধতি নাই কেন? ধাপে ধাপে আপনি যাবেন। নাই কারণ হচ্ছে ভাই গ্রামাঞ্চলে খুব ভালো কোনো হিমাগার নাই, গ্রামাঞ্চলে এগুলো সংরক্ষণ করার কোনো ভালো ব্যবস্থা নেই। আপনি বলবেন ভালো কথা, গ্রামাঞ্চলে যেহেতু নেই তাহলে আমরা কি করতে পারি? আমরা শহরাঞ্চলে এগুলোকে সেভ করতে পারি। কারণ তাহলে শহরে কেন আনছি না? খুব সহজ প্রশ্ন, শহরাঞ্চলে আনতে পারতেছেন না কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থা। কারণ কি ভাই? যাতায়াত ব্যবস্থা হচ্ছে ঠিকঠাক ভাবে নাই। যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক ভাবে না থাকার কারণে ভাই আমরা এই কাজটা করতে পারছি না। যাতায়াত ব্যবস্থা ঠিক না থাকার কারণে আমরা করতে পারছি না। আসেন আপনি পরের ধাপে আগান। আচ্ছা বুঝলাম যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক ভাবে নাই, এরপর কি হয়? অনেক মধ্যস্বত্বভোগী আছে বা সিন্ডিকেট আছে, দেখা যায় গ্রামের দরিদ্র কৃষকের কাছ থেকে সব পণ্য কিনে নিয়ে এসে তারা সেগুলোকে মজুত করে রাখে, তারপর দাম বাড়িয়ে বিক্রি করে। এখানেও আমাদের কৃষি পণ্য বিপণনের সমস্যা হয়। তাহলে ভাই দেখেন আমি যে পয়েন্টগুলো বলতেছি এগুলো বলতে খুব বেশি যে বই আপনাকে মুখস্থ করতে হবে তা না, আপনি ধাপে ধাপে ব্যাখ্যা করলেই এটা পারবেন। এটাই হচ্ছে ভাই আমাদের 3 নম্বর যে প্রবলেমটা আছে সেটা। এরপর আপনাকে খুব সহজে এই যে সমস্যাগুলো বলেছেন এগুলোর সমাধানে সরকার কি উদ্যোগ নিয়েছে সেটা বলতে হবে। এগুলোর সমস্যার সমাধানে সরকারের উদ্যোগগুলো বলতে হবে। সরকারের ভাই কৃষি নীতিমালা আছে, সরকারের কৃষি নীতিমালা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আপনি ব্যাখ্যা করবেন। ঠিক আছে, সরকারের নিজস্ব হিমাগার ব্যবস্থা আছে, সরকারের অনেকগুলো হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট আছে, তারপর হচ্ছে কৃষি নিয়ে গবেষণা করার ইনস্টিটিউট আছে। সরকার একই সাথে ভর্তুকি দেয়। আমরা জানি সবাই যে সরকার অনেকগুলো খাতে কি দেয় ভাই? ভর্তুকি দেয়। যেমন হচ্ছে সারের জন্য সরকার ভর্তুকি দেয়। অর্থাৎ মনে করেন সারের দাম অনেক বেশি,
তখন সরকার কি করে, সরকার ওই সারের কিছু টাকা নিজ থেকে দিয়ে দেয়। তাহলে এই যে সরকার কিছু টাকা নিজ থেকে দিল, দিস ইজ কল্ড ভর্তুকি দেয়া, দিস ইজ কল্ড ভর্তুকি দেয়া, ইংরেজিতে বলা যেতে পারে সাবসিডি। সো সাবসিডি দেয়, ঠিক আছে। সো এইরকম ব্যবস্থাগুলোর মাধ্যমে সরকার উদ্যোগ নিয়ে থাকে। আপনি এগুলো ধাপে ধাপে বর্ণনা করবেন, ঠিক আছে, বেশ গুরুত্বপূর্ণ। এরপর আপনি নিচে চলে আসছেন, নিচে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ভাই চিংড়ি, মাশরুম চাষ, বন ও নার্সারি স্থাপন, বন ও নার্সারি স্থাপন। এর আগে আরো কয়েকটা টপিক আছে, শস্য উৎপাদন, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, গবাদি পশু ও হাঁস মুরগি পালন। তাহলে এই টপিকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটাবার আমরা সবাই মিলে একটাবার দেখেন ভাই এই টপিকগুলো আপনি পারেন কিনা। আজকের এই ক্লাসে আমাদের পক্ষে কখনোই প্রতিটা টপিকের একদম পূর্ণাঙ্গ বিবরণ দেয়া বা আলোচনা করা সম্ভব না। আমরা শুধু এই ক্লাসটাতে ভাই আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভাই আপনি এই টপিকটা পারেন কিনা, এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসে ভাই আমরা ধরে যাওয়ার বা ধরে নেয়ার চেষ্টা করব সবাই, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা বলতেছি কৃষির উপখাতগুলো। কৃষির উপখাত আছে 4টা, আমরা সবাই এটা জানি। সেই 4টা উপখাতের কোনটা কত শতাংশ অবদান রেখেছে জিডিপিতে প্রতি বছর, এইটা দেখতে হবে। গত 3-4 বছর পারলে আপনার হবে। এরপর কৃষি খামার ও কৃষি জোত, কৃষি খামার ও কৃষি জোত। কৃষি খামারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, প্রতিটা ভাগ আপনি পারেন কিনা, প্রতিটা ভাগ আপনি পারেন কিনা। এরপর হচ্ছে কৃষি জোত, কৃষি জোতের মধ্যে একক, ক্ষুদ্র, বৃহৎ প্রত্যেকটা আপনি পারেন কিনা। কিসের ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাগ করে কৃষি জোত, আয়তনের ভিত্তিতে। এই আয়তনের ভাগটা আপনি পারেন কিনা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর আপনি নিচে চলে আসবেন, বাংলাদেশের কৃষি পণ্য বিপণনে কি কি সমস্যা আছে, বাংলাদেশের কৃষি পণ্য বিপণনে কি কি সমস্যা আছে, আর এগুলো সমাধানের সরকার কি উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগ বলতে আপনি কৃষি ঋণের কথা বলবেন, আপনি ভর্তুকির কথা বলবেন, বিভিন্ন অনেকগুলো ইনস্টিটিউট আছে তারা বিভিন্ন উন্নত ফসলের জাত নিয়ে আসে, এগুলোর কথা আপনি ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তারপর আমরা জানি অনেকগুলো চাষের ব্যবস্থা আছে, যেমন হচ্ছে বিভিন্ন শস্য, গবাদি পশু, মাশরুম, তারপর হচ্ছে বন ও নার্সারি, চিংড়ি, এগুলো ব্যাখ্যা করবেন। এতটুকু দেখতে পারলেই আপনি আপনার দ্বিতীয় অধ্যায়ের ফার্স্টের দিকে, শুরুর দিকের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক দেখা হয়ে যাবে। আসেন এই অধ্যায়তে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো দেখি। আবার আসেন একটু সামনে আগাই। আচ্ছা, এবারে এই অধ্যায়ের আর কিছু গুরুত্বপূর্ণ টপিক, এগুলোও বেশ গুরুত্বপূর্ণ। আসেন একটা একটা করে দেখি। ফার্স্টে আমরা যেটা বলেছিলাম সরকারের গৃহীত উদ্যোগগুলা, সেই উদ্যোগের মধ্যে আরো নির্দিষ্ট করে দেয়া সরকারের ভাই কৃষি ঋণ, সরকারের কৃষি ঋণ। এরপর সরকার যে উন্নত ফসলের জাত, উন্নত চারা, এগুলো নিয়ে আসে, এবং এর পাশাপাশি বিভিন্ন সার থেকে শুরু করে অনেক কিছু সরকার বিতরণ করে, সরকার বিতরণ করে। তাহলে কৃষি উপকরণ বিতরণ, কৃষি উপকরণ বিতরণ, তাহলে এগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে। তারপর আরেকটা টপিক আছে শস্য বহুমুখীকরণ, শস্য বহুমুখীকরণ। এটা আমি আগেই বলে ফেলেছিলাম। শস্য বহুমুখীকরণ মানে হচ্ছে বিভিন্ন সবজি বা বিভিন্ন ফসলের চাষ, বিভিন্ন ফসলের চাষ। একটা জমিতে সাধারণত ভাই 2টা ফসল হয়, একটা জমিতে সাধারণত 2টা ফসল হয়। আপনি ভাই 2টা ফসলে থেমে না থেকে এক জমিতেই বিভিন্নভাবে 3-4 ধরনের ফসল চাষ করার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে শস্য বহুমুখীকরণ। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে সহজ কথাবার্তা, পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, এগুলোর কারণে আমাদের কৃষিতে কিরকম প্রভাব পড়েছে। লাস্টে একটু দেখার চেষ্টা করতে হবে কৃষি উন্নয়নে বায়োটেকনোলজি, কৃষি উন্নয়নে বায়োটেকনোলজি। এটা অবশ্য আমরা সবাই আইসিটিতেও দেখে আসছিলাম, এটা আইসিটিতেও আমরা হালকা আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম বায়োটেকনোলজিকে ব্যবহার করে জিএমও তৈরি করা হয়, জিএমও তৈরি করা হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, জিএমও এর পূর্ণরূপ কি? একটু কমেন্ট বক্সে দ্রুততার সাথে কমেন্ট করে আপনারা একটু জানান তো, জিএমও এটার পূর্ণরূপটা কি হবে? আমাদের সাথে অনেকেই আছেন, একটু জানানোর চেষ্টা করি। আপনি কিন্তু ভাই কমার্সে পড়েন, সায়েন্সে পড়েন, আর্টসে পড়েন, আপনি যেখানেই পড়েন না কেন, আপনি আইসিটি কিন্তু আপনার কম্পালসারি ছিল। আইসিটিতে আপনি কিন্তু জিএমও এটা পড়ে আসছেন। বলতে হবে এটা কি, এটা পূর্ণরূপটা কি হতে পারে?
আমরা অপেক্ষা করছি আপনাদের উত্তরের জন্য। আমার বিশ্বাস আপনারা সবাই এটা পারেন, হয়তো এখন মনে পড়ছে না। জিএমওর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গান বা অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কোনো একটা জিনিসকে বায়োটেকনোলজির মাধ্যমে পরিবর্তিত যে রূপটা দেওয়া হয় সেটাই এটা। আর জিএমওর সাহায্যে আমরা কি করি ভাই, আমরা উপসি তৈরি করতে পারি। উপসি মানে কি, উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল, উচ্চ ফলনশীল ধান, গম, পাট এগুলো তৈরি করা যায় জিএমওর সাহায্যে, বায়োটেকনোলজি দ্বারা। তাহলে এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। আসুন এবার এই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে এইচএসসি তে সেটা দেখি। আসেন একটা প্রশ্ন দেখা যাক। সো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে বলেছে, আমরা প্রশ্নটা একটু পড়ি, প্রশ্নটা পড়লে আপনি বুঝতে পারবেন। যেখানে বলছে ফজলু তার অল্প জমিতে পরম যত্নে চাষাবাদ করে যে পরিমাণ ফসল উৎপাদন করে তা দিয়ে সে কোনো মতে তার পরিবারের ভরণ পোষণ করতে পারে, কিন্তু বাজারজাত করার মতো তেমন কোনো উদ্বৃত্ত তার থাকে না। তাহলে আমরা এতটুকু পড়ে ভাই আর পড়ার দরকার নাই, জাস্ট এটুকু পড়েই আমি আপনাকে বলে দিতে পারি উনি আসলে একটা খামার ব্যবস্থা করতেছে। মানে আমাদের এই ফজলুর সাহেব একটা খামার ব্যবস্থায় আছে, আর এই খামার ব্যবস্থাটা হচ্ছে জীবন ধারণের জন্য। জীবন ধারণের জন্য খামার, জীবন ধারণের জন্য যে খামারটা আছে উনি সেটার উপরেই আছে। জীবন ধারণের খামারই হচ্ছে ভাই সে ব্যবহার করতেছে, ঠিক আছে। এরপর আপনি যদি আরেকটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন তার বন্ধু, তার আরেকজন বন্ধুর কথা বলেছে, তার বন্ধু রানা এমন ভাবে চাষাবাদ করে যে সে একই জমিতে বছরে 3-4টা ফসল উৎপাদন করতে পারে, যেমন ধান, আলু, সবজি, ডাল ইত্যাদি। বুঝতেই পারতেছেন আগে স্থায়ী বহুমুখিতার কথা বলেছিলাম, ডাইভার্সিফিকেশনের কথা বলেছিলাম, তার বন্ধু মানে রানা সাহেব এই কাজটাই করতেছে, ঠিক আছে। তাহলে আসুন ঝটপট করে আমরা উত্তরগুলো দিয়ে ফেলি। ফার্স্টে বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি কি? তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফসলের নতুন নতুন জাত তৈরি করা, নতুন নতুন জিনিসপত্র উদ্ভাবন করা, নতুন নতুন প্রকরণ তৈরি করাই হচ্ছে বায়োটেকনোলজি। এরপর পরেরটা বলেছে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থা অনানুষ্ঠানিক উৎসগুলোর উপর বেশি নির্ভরশীল। অনানুষ্ঠানিক উৎস, তাহলে কৃষি ঋণ নেয়ার উৎস হচ্ছে দুইটা। কৃষি ঋণ নেওয়ার উৎস কয়টা? দুইটা। একটা হচ্ছে অনানুষ্ঠানিক আর একটা হচ্ছে আনুষ্ঠানিক। একটা অনানুষ্ঠানিক, একটা আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক কোনগুলা? আমরা সবাই পারবো। অনানুষ্ঠানিক কোনগুলা? ভাই যেগুলোর মধ্যে হচ্ছে আপনি পরিবার, বন্ধু, বান্ধবী এদের থেকে ঋণ নেন। তাহলে আমি লিখে ফেলি, মনে করেন আপনি আপনার বন্ধু থেকে বা বান্ধবীদের থেকে ঋণ নিয়েছেন, অনানুষ্ঠানিক খাত। মনে করেন আপনি আপনার গ্রামের মহাজনের কাছ থেকে, কার কাছ থেকে? গ্রামের মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছেন, এটা অনানুষ্ঠানিক খাত। মনে করেন আপনি কোনো ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছেন, এটা একটা অনানুষ্ঠানিক খাত। মনে করেন আপনি ক্ষুদ্র ঋণের কোন একজন দালাল, আপনি কোনো ব্যাংক ট্যাঙ্কে যাননি, কোন একজন দালালের কাছ থেকে ঋণ নিয়েছেন বা ফরিয়ার কাছ থেকে ঋণ নিয়েছেন, তাহলে সেগুলো হচ্ছে অনানুষ্ঠানিক উৎস। কেন এখন অনানুষ্ঠানিক উৎসের উপরে নির্ভরশীল বাংলাদেশের কৃষি ঋণ? কারণ হচ্ছে অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে হলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় না। অনানুষ্ঠানিক খাতে ঋণ নিলে হচ্ছে আমাদের মৌখিক কথাবার্তার ভিত্তিতে ঋণ নেওয়া যায়, এবং অনানুষ্ঠানিক খাতে ঋণ নিতে হলে কিন্তু নিয়মের বাধ্যবাধকতা কম থাকে। আর ঠিক এই কারণেই অনানুষ্ঠানিক খাতের উপরে নির্ভরশীল। পানির মতো সহজ প্রশ্ন এগুলা, পানির মতো। অথচ দেখেন এইটা ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, আমাদের ঢাকা বোর্ডে এই প্রশ্ন দিয়েছে। ভাবতে পারেন আপনি যদি সুন্দর করে লিখতে পারেন অনানুষ্ঠানিক খাতগুলো কি কি আর কয়েকটা কারণ লিখতে পারেন, তাহলেই আপনি পূর্ণাঙ্গ মার্কসটা পেয়ে যাবেন। আসেন পরের প্রশ্নে যাই। ফজলুর কৃষি খামারটার উৎপাদন কৌশল। আমি বলেই ফেলেছি ফজলুর সাহেবের খামারটা হচ্ছে জীবন ধারণের খামার, বা আরো সংক্ষেপে যদি আপনি বলতে চান জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামার। অনেকে নির্বাহী শব্দটা বুঝতে একটু কষ্ট হয়, তার কারণে আমি কিন্তু আগেই জীবন ধারণের জন্য যে খামার সেটা লিখে দিয়েছি, ঠিক আছে। আশা করি কথা ক্লিয়ার। এবারে আপনি নিচে চলে আসেন। নিচে কি বলতেছে? রানার চাষাবাদ পদ্ধতিটা কি? এটা শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ কিভাবে করবে, এটাই। সো
রানা সাহেবের যে চাষাবাদ পদ্ধতিটা সেটা হচ্ছে একই জমিতে বারবার ফসল উৎপাদন করা, 3-4টা ফসল লাগানো, ডাইভার্সিফিকেশন বা শস্যের বহুমুখীকরণ। আপনি দেখেন আগের স্লাইডেই আমরা বলে আসছিলাম শস্যের বহুমুখীকরণের কথা, শস্য বহুমুখীকরণের কথা। এটা ভাই শস্য বহুমুখীকরণ করেছেন রানা সাহেব। তাহলে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে হয়ে গেল 4টা প্রশ্নই। আসেন আবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কৃষি জোত কি, এটা আমরা আলোচনা করব না। ফার্স্ট স্লাইডে খুব ভালো করে কৃষি জোত নিয়ে কথা হয়ে গেছে। আসেন পরেরটা, কৃষি খাতের উন্নতি হলে কৃষকের দারিদ্রতা হ্রাস পাবে, ব্যাখ্যা করো। এটার মতো সহজ প্রশ্ন না আর হয় না বলা গেলে। দেখেন কি বলতেছে, কৃষি খাতের উন্নতি। তাহলে কৃষি খাতের উন্নতি মানে কি? কৃষক তার ফসলটা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবে, কৃষক খুব সহজে তার ফসল বিক্রি করতে পারবে, কৃষক খুব সহজে তার ফসলটা বাজারজাত করতে পারবে, বিপণন করতে পারবে, ফসলের ভালো জাত, ফসলের ভালো চারা, ফসলের ভালো চাষাবাদ সে করতে পারবে। তাহলে এগুলো যদি করতে পারে, একজন কৃষক খুব ভালোভাবে তার ফসলের দাম পাবে, তাহলে তার দারিদ্রতা হ্রাস পাবে। সহজ কথাবার্তা, একদমই সহজ। এরপর উদ্দীপকে উল্লেখিত কৃষি খামারের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো পৃথক করো। তাহলে উদ্দীপকে কিছু উৎস আছে, এগুলো পৃথক করতে হবে। আমরা আগের স্লাইডেই আমরা এগুলো বলেছিলাম, এই স্লাইডে আরেকটু ভালো করে দেখি। আসেন প্রথমেই বাংলাদেশের কৃষি ব্যাংক কি বলেছে? বাংলাদেশের কৃষি ব্যাংক। তারপর কি বলেছে? তারপর বলেছে ভাই বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আমরা সবাই পাই। বাংলাদেশের কৃষি ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক হচ্ছে প্রাতিষ্ঠানিক, আমি শুধু প্রা লিখছি। বাণিজ্যিক ব্যাংক এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক। এগুলো কি? প্রাতিষ্ঠানিক। আমরা জানি এগুলো প্রতিষ্ঠান এক একটা। সো প্রতিষ্ঠান থেকে আমি ঋণ নিব, প্রাতিষ্ঠানিক ওয়েতেই তো নিব, তাই না? আচ্ছা, এরপর বলতেছে অপ্রাতিষ্ঠানিক। এটাও আমি পারবো। এই যে বন্ধু বান্ধব, এই যে আত্মীয় স্বজন, এরা দুইজনই হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। এরা দুজনে কি? অপ্রাতিষ্ঠানিক। তাহলে প্রথম দুইটা প্রাতিষ্ঠানিক, পরেরটা হচ্ছে, পরের দুইটাই অপ্রাতিষ্ঠানিক। এরপর বলতেছে সমবায় সমিতি, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। তাহলে তুমি বুঝতে পারতেছো আবারও যেহেতু ব্যাংক আসছে, তাহলে এটা কি হবে? এটা প্রাতিষ্ঠানিকই হবে। বাংলাদেশ ব্যাংক প্রাতিষ্ঠানিকই হবে। গ্রামের মহাজন, ভূস্বামী, মধ্যস্বত্বভোগী এবং ব্যবসায়ী, এই যে লাস্টে যে চারটা বলেছি, প্রত্যেকটাই অপ্রাতিষ্ঠানিক। তাহলে দেখো ভাই, খুব চমৎকার করে আমি কিন্তু বিভেদ করে ফেলেছি কোনটা প্রাতিষ্ঠানিক, কোনটা অপ্রাতিষ্ঠানিক, কোনটা প্রাতিষ্ঠানিক, কোনটা অপ্রাতিষ্ঠানিক। তোমাকে ভাইয়া 3 নম্বর প্রশ্নটাতে এটাই করতে বলেছিল, এটাই করতে বলেছে। সো আমরা সেটা ঝটপট করে ফেললাম। আসো পরের প্রশ্নে যাই। উদ্দীপকে উল্লেখিত সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত কিনা ব্যাখ্যা করো। তাহলে আগে দেখি উদ্দীপকে কি সমস্যা আছে, তারপর দেখবো সমস্যার সমাধানে এটা পর্যাপ্ত কিনা। বলছে কৃষি ঋণের উপযোগিতা বৃদ্ধিতে তথা এই ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধানে সরকার কি করে? ঋণের পরিমাণ বাড়িয়ে দেয়, প্রথমত সুদের হার হ্রাস করে, দ্বিতীয়ত তদারকি বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে। 3টা পদক্ষেপ নিয়েছে সরকার। কি করেছে? ঋণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, সুদের হার হ্রাস করেছে, তদারকি বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত কি না? উত্তর হচ্ছে অবশ্যই বড় করে না। গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত না, আরো পদক্ষেপ নিতে হবে। মানুষ ঋণের কথা জানেই না, আপনার কথা হবে কি করে? তার মানে মানুষকে জানাতে হবে, অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সরে আসার ব্যবস্থা করতে হবে, অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো ভালো করে তদারকি করার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? সো এই কাজগুলো করলেই হচ্ছে আপনি পর্যাপ্ত বলতে পারবেন। তাই এখানে মাত্র 3টা করে পর্যাপ্ত নয়। ওকে, আশা করি দ্বিতীয় অধ্যায়টা বুঝে গেছো। এবার আসো তৃতীয় অধ্যায়ে যাই, বাংলাদেশের শিল্প। তাহলে এটাই হচ্ছে বাংলাদেশের শিল্প। একই কথা আবার এখান থেকেও ভাইয়া তুমি 2টা সৃজনশীল প্রশ্ন পাবা। এখান থেকেও তুমি ভাইয়া 2টা করে সৃজনশীল প্রশ্ন পাবাই। তুমি খেয়াল করে দেখো, প্রতি বছর 2টা, এমনকি রাজশাহী দিনাজপুরে 3টাও আসছে। অন্যান্য বছরগুলোতে বা অন্যান্য বোর্ডগুলোতে 2টা করেই আসছে। ঠিক আছে? আর প্রশ্ন কখনো 4টা, কখনো 6টা, কখনো 5টা, কখনো 4টা, কখনো 6টা, কখনো 5টা। তাহলে আমরা ধরে নিতে পারি গড়ে 5টা প্রশ্ন কিন্তু থাকছেই, 5টা প্রশ্ন থাকছেই। তাহলে এমসিকিউ 5টা প্রশ্ন, সৃজনশীল 2টা প্রশ্ন পাবো দ্বিতীয় অধ্যায় থেকে, মানে আমাদের সিলেবাস অনুসারে দ্বিতীয়, বই অনুসারে তৃতীয়। আসো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখি। এটা কিছুটা কম,
বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। শিল্পের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে হবে। তুমি ভাবতে পারো ভাই এটা কি বললেন, শিল্পের শ্রেণীবিন্যাস আবার কি? আসো দেখাই তোমাকে শিল্পের শ্রেণীবিন্যাস। তুমি খুব ভালো করে জানো বাংলাদেশে অনেক ধরনের শিল্প আছে। যেমন মনে করো কুটির শিল্প, যেমন মনে করো ভাই কুটির শিল্প। এরপর মনে করো হচ্ছে মাইক্রো, কুটির শিল্পের পর বলছি মাইক্রো শিল্প। মাইক্রো শব্দটা একটু কঠিন, মাইক্রো শব্দটা মনে পড়লেই একটু পরে আসবে যদিও, তারপর আমি আগে লিখে ফেলছি, এটার কথা মনে পড়ে যায় আমার হাইটেক শিল্প। হাইটেক শিল্প। এরপর আছে কিছু সংরক্ষিত শিল্প, যেগুলো আমি তুমি কাজ করতে পারবো না, শুধুমাত্র এই শিল্প সরকার পারবে, ঠিক আছে? তাহলে আছে কিছু সংরক্ষিত শিল্প, আছে কিছু সংরক্ষিত শিল্প। এরপর তুমি যদি আরেকটু নিচে আসো, কুটির শিল্প, মাইক্রো শিল্প, হাইটেক শিল্প। সোহান ভাই বলেছেন স্যার ফোকাসের ক্লাসগুলো কি আপনি সব নিয়েছেন কিনা? উত্তরটা হচ্ছে সোহান ভাই অনেকগুলো ক্লাসে আমি নিয়েছি, পাশাপাশি আমাদের আরো কয়েকজন অসাধারণ দক্ষ এই অর্থনীতি টিচার আছেন, তারাও সবাই মিলে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? প্রায় পূর্ণাঙ্গ বলা যেতে পারে একটা কোর্স প্ল্যান আছে, এবং সেখানে আপনি যদি জয়েন করেন তাহলে একই সাথে কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি এই সাবজেক্টগুলো কিন্তু পেয়ে যাবেন। মানে সবগুলো নিয়েই একটা কোর্স প্ল্যান আছে আমাদের, সেখানে আপনি যোগদান করতে পারেন, ঠিক আছে? এটি আমাদেরকে বলা হয়েছিল প্রি অ্যাডমিশন একটা কোর্স ছিল, সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছি, ঠিক আছে? আমি একা না, আমার সাথে আরো আমার থেকেও বেশ ভালো দক্ষ কিছু শিক্ষক সেখানে আছেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা সেগুলোতেও জয়েন করবেন। যেটা বলছিলাম, কুটির শিল্প, মাইক্রো শিল্প, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, এগুলো আমাদের প্রত্যেকেরই মনে পড়ে, এগুলো থেকে প্রায় হচ্ছে আমাদের পরীক্ষাতে সংজ্ঞা আসে। এর পরবর্তীতে আমি ওই টানা তিনটা লিখে ফেলবো, ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, মানে আলাদা আলাদা করে লিখবেন আপনি অবশ্যই, আমার মতো ফাঁকিবাজি করলে চলবে না। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, একদম ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, টানা তিন শিল্প আমি বলে ফেলবো। একদম আমার জানা আছে এই তিনটা শিল্পের কথা, আমি বলে ফেলেছি এই তিনটা শিল্পের কথা। এর পরবর্তীতে আর তেমন কিছু নাই। আপনি চাইলে ওই যে আলাদা করে অগ্রাধিকার কিছু শিল্প, সরকার এগুলোতে অগ্রাধিকার দেয়, অগ্রাধিকার শিল্প, এইটা লিখতে পারে, ঠিক আছে? এছাড়া আরেকটা আছে ওই যে নিয়ন্ত্রিত কিছু শিল্পকে সরকার নিয়ন্ত্রণ করে, ওইটা লিখতে পারে। এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের বিভিন্ন শিল্পের প্রকার। এগুলোই ভাই কি হয়? শিল্পের প্রকার। তাহলে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, আপনাকে এগুলো প্রত্যেকটার সংজ্ঞা, প্রত্যেকটার উদাহরণ খুব ভালো করে পারতে হবে। যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করি, মনে করেন টাকশাল, কি বললাম ভাই? টাকশাল, ওই যে যেখানে টাক মাথার চুলের লোকদেরকে নিয়ে কাজ করা হয়, একদমই না। টাকশালে আসলে টাক মাথার লোকদেরকে নিয়ে কাজ করা হয় না, টাকশালে আসলে টাকা ছাপানো হয়। টাকশালে কি করা হয়? টাকশালে হচ্ছে টাকা ছাপানো হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই টাকা ছাপানোর শিল্প কোনটির অন্তর্ভুক্ত? টাকা ছাপানোর শিল্প কোনটার অন্তর্ভুক্ত? আমার তো খুব ইচ্ছা আমি একটা টাকা বানানোর ফ্যাক্টরি দিব, সেখানে আমি অনেক 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 টাকা বানাবো, সেই টাকার মালিক আমি বড়লোক হয়ে যাবো। আমি চাইলে কি এরকম একটা শিল্প দিতে পারি না? কেন পারি না? আমাদেরকে একটু জানান আপনারা। আচ্ছা, আপনারা না জানালেও কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই। উত্তর হচ্ছে না ভাই, আপনার এরকম ইচ্ছাই থেকে যাবে, বাস্তব হবে না। কারণ এটা একটা ভাই সংরক্ষিত শিল্প, এটা একটা সংরক্ষিত শিল্প। টাকশাল একটা সংরক্ষিত শিল্প, এটাতে শুধু সরকার আর কেউ না ভাই, শুধু সরকার এইটার মধ্যে হচ্ছে কি করতে পারে? বিনিয়োগ করতে পারে, কাজ করতে পারে, ইনভেস্ট করতে পারে। টাকশালের মালিক একমাত্র, কেবলমাত্র শুধু সরকার। এরপর আমার ইচ্ছা ভাই খুব, আমি একটা অস্ত্রের ফ্যাক্টরি দিব, একটা অস্ত্র কারখানা খুলবো, আমি অস্ত্র কারখানা, দামি দামি অস্ত্র বানাবো। এটা কি আমি করতে পারবো? উত্তর হচ্ছে ভাই আপনি এটাও করতে পারবেন না, কারণ এটাও একটা সংরক্ষিত শিল্প। ওকে, বাদ দেন, আমি অস্ত্রই বানাবো না, আমি বরং একটা পারমাণবিক বোমা বানাবো। তাহলে পারমাণবিক বোমা বা পারমাণবিক শিল্পের কোনো কারখানা, যেখানে মনে করেন আপনি পারমাণবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করেন, পারমাণবিকভাবে বিভিন্ন তেজস্ক্রিয় জিনিসপত্র তৈরি করেন, এটা কি আপনি করতে পারবেন? উত্তর হচ্ছে আপনি এটাও পারবেন না, কারণ এইটাও এক ধরনের সংরক্ষিত শিল্প। তাহলে আমাদেরকে পরীক্ষার হলে নিচের কোনো একটা এরকম লিখে দিবে যে টাকশাল, অস্ত্র কারখানা, পারমাণবিক, কিছু একটা লিখে দিবে, লিখে বলবে এটি কোন শিল্পের অন্তর্গত। সো আপনাকে এটা পারতে হবে। এরপর রপ্তানিমুখী শিল্প,
রপ্তানিমুখী শিল্প, আমরা জানি রপ্তানিমুখী শিল্পের মধ্যে আছে চা, পোশাক, তারপর হচ্ছে চামড়া, তারপর হচ্ছে চিংড়ি, তারপর হচ্ছে পাট, এগুলো। এগুলো হচ্ছে রপ্তানিমুখী শিল্পের তালিকাটা তৈরি করবেন। এরপর পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক শিল্পের বর্ণনা, এটাও খুব গুরুত্বপূর্ণ, প্রায় আসে। আমদানি বিকল্প শিল্প মানে অন্য দেশের থেকে না এনে নিজেরাই ওইটা তৈরি করা, এই ব্যাপারটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প। ঠিক আছে। এরপর সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, আপনি পড়ছেন একটা শব্দ পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সো ওই ব্যাপারটা কিভাবে সরকারি নীতি কাজ করে, সো এই টপিকগুলো দেখতে হবে আমাদের 3 নম্বর অধ্যায় থেকে। টপিকগুলো যখন দেখে ফেলবেন আপনি দেখবেন এখান থেকে এবার যা আসে আপনি তাই পারবেন। যেমন আপনি যদি আসেন প্রশ্ন দেখেন, ধরেন এই প্রশ্নটা করছে, ফার্স্ট প্রশ্ন পিপিপি কি, ভাই আমি বলবোই না, কারণ এই যে দেখেন আগের স্লাইডে কি আলোচনা করছি, পিপিপি আলোচনা হয়ে গেছে। এটাই আসছে পরীক্ষাতে। কোন বোর্ডে আসছে ভাই? এটা আসছে আমার ময়মনসিংহ বোর্ডে 2023-এ। এরপর আপনি দেখেন অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের প্রয়োজন কি? শিল্পায়নের প্রয়োজন হলে আমাদের কাঁচামালগুলো দ্রুত নিয়ে আসা যায়, ফ্যাক্টরি ব্যবস্থা তৈরি হয়, শ্রমিক ব্যবস্থা উন্নত হয়, কম সময়ে অধিক পরিমাণ জিনিসপত্র তৈরি করা যায়। সো এই সব কারণে হচ্ছে শিল্পায়ন প্রয়োজনীয়। এরপর আপনি যদি নিচে আসেন, উদ্দীপকে উল্লেখিত মিস্টার আজাদ এদেশের অর্থনৈতিক উন্নয়নে কি ধরনের ভূমিকা পালন করে? আসেন আজাদ সাহেব কি করে একটু দেখি। আজাদ সাহেব কি করে? মিস্টার আজাদ একটা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করে, তার শিল্পে প্রায় 80% নারী, তার শিল্পের উৎপাদন আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে কম বেশি অবদান রাখছে। তার এখানে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো লিখেছে, আর কিছু পড়তে হবে না। আজাদ সাহেবের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, শেষ, পড়লেই বোঝা যায়। সো এটা হচ্ছে পোশাক শিল্প বললেই আমার মাথায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রপ্তানি। বাংলাদেশের রপ্তানিতে প্রথম যে পণ্যটা আছে, একদম শীর্ষে যে পণ্যটা আছে, সেটা হচ্ছে পোশাক শিল্প। এইটার মাধ্যমে লেখাই আছে শত শত নারী শ্রমিক হচ্ছে জীবন ধারণ করতেছে, এইটার মাধ্যমে বাংলাদেশের জিডিপিতে অনেক বড় অবদান রাখতেছে। এগুলোই আপনি যোগ করে ফেলবেন এই প্রশ্নের উত্তরে। লাস্টে এইটার হচ্ছে কিছু সমস্যা আছে, সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সরকার কিছু পদক্ষেপ নিবে, বিদেশের থেকে কিছু সাহায্য সহযোগিতা, কিভাবে এটাকে আরো ব্র্যান্ডিং করা যায়, এগুলো বলবেন, তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আসেন পরেরটাতে যাই। সংরক্ষিত শিল্প কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করে আসছি। টাকশাল, অস্ত্র তৈরির কারখানা, তারপর হচ্ছে আর কি হতে পারে, টাকশাল, অস্ত্র তৈরির কারখানা, পারমাণবিক বোমা টোমার কারখানা, এগুলো। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ক্ষুদ্র এবং কুটির শিল্পের ভূমিকা। ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে গ্রামের নারীরা নিজেরাই চাইলে স্বাবলম্বী হতে পারে। তারা নিজেরা ঘরে বসেই অনেক ধরনের পণ্য, অনেক ধরনের তৈজসপত্র তৈরি করতে পারে এবং এর মাধ্যমে গ্রামীণ শিল্প বিকশিত হয়। লিখে ফেলবেন। তারপর বায়োটেকনোলজি না, এখানে বায়ো না, এখানে এবিসি টেকনোলজি। আচ্ছা, বলতেছে এবিসি টেকনোলজি ইলেকট্রনিক্স পণ্য আমদানি করতো। আগে একটা দেশে পণ্য আমদানি করা লাগতো, সম্প্রতি ওই দেশে এবিসি টেকনোলজি নামে একটা ফ্যাক্টরি হয়েছে, সেখানে ইলেকট্রনিক্স পণ্য সংযোজনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর কিছু বলতে হবে না, পারবো। এটা হাইটেক বা এটা প্রযুক্তিগত শিল্প। ঠিক আছে, হাইটেক বা প্রযুক্তিগত শিল্প। সো কোন ধরনের শিল্প বলে ফেলেছি, একটু হাইটেক শিল্পের ব্যাখ্যা দিবেন, তারপরে এই হাইটেক শিল্পের মাধ্যমে অর্থনীতি কিভাবে লাভবান হয় সেটা বলবেন, তাহলে হয়ে যাবে। এইটা গত বছর সিলেট বোর্ডে আসছিল, মানে গত বছর তো পরীক্ষা হয় নাই, তার আগের বছর সিলেট বোর্ডে আসছিল। সেম টাইপের প্রশ্ন এগুলা, টপিকগুলো ধরে ধরে পড়ে আসলে ইজিলি পারা যায়। আসেন পরের টপিকে যাই। জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। বলাই যেতে পারে এখান থেকে আমাদের ম্যালথাস সাহেবের অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে, এবং হচ্ছে আমাদের আরো কিছু অঙ্ক আছে সেগুলো এখান থেকে আসে, একটু দেখি। আচ্ছা, এখান থেকে প্রতি বছরই 2টা করে প্রশ্ন থাকে, এমসিকিউ ভাই 4 থেকে 5টা করে আপনি পাবেন। ঠিক আছে, আসলে এবার টপিকে যাই। টপিক প্রায় অনেকগুলো টপিক আছে। ফার্স্টে যে টপিকটা আছে, জনসংখ্যা পরিমাপের ধারণা ব্যাখ্যা করা। মানে জনসংখ্যা পরিমাপের ধারণা মানে কি? ধারণা মানে হচ্ছে আপনাকে ঘনত্ব, ঠিক আছে, এটা বের করতে হতে পারে। তারপর আপনাকে জন্ম হার, এটা বের করা লাগতে পারে। তারপর আপনাকে ভাই
মৃত্যু হার এটা বের করা লাগতে পারে। তারপরে মনে করেন আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার এটা বের করা লাগতে পারে। সো এগুলোই হচ্ছে জনসংখ্যা পরিমাপের বিভিন্ন ধারণা, এগুলো আপনি ব্যাখ্যা করবেন। এরপর সূত্র ব্যবহার করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। আমার মনে হয় না এই আসলে সূত্র ব্যবহার করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করার এগুলো কেউ পারেন না, ঠিক আছে? এগুলো সবাই পারে। টিপি সমান সমান হচ্ছে টিপি ডিভাইডেড বাই হচ্ছে টিএ, দ্যাটস ইট, আর কিছু না। ডিপি সমান সমান হচ্ছে টিপি ডিভাইডেড বাই টিএ। ডিপিতে ডিতে হচ্ছে ডেনসিটি, পিতে হচ্ছে পপুলেশন। ডেনসিটি অফ পপুলেশন মানে তো আমরা পারি মানে পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, আর ডেনসিটি মানে ঘনত্ব। সো জনসংখ্যার ঘনত্ব আর টিপি হচ্ছে আমার টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা, আর টিএ হচ্ছে আমার টোটাল এরিয়া, মোট আয়তন। তাহলে জনসংখ্যাকে আমি আয়তন দিয়ে ভাগ করে ফেললেই পেয়ে যাব উত্তরটা। এরপর জনসংখ্যার নির্ধারক এখানে খুব একটা কিছু নাই। দেশের অর্থনীতিতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এটা গুরুত্বপূর্ণ। তারপর ম্যালথাস কে বলেছে? ম্যালথাস কি বলছে? সে বলছে জনসংখ্যা বাড়ে। জনসংখ্যা কি হবে? বাড়ে। আচ্ছা, বাড়ে। খাদ্য উৎপাদন কি হয়? খাদ্য উৎপাদনও বাড়ে। জনসংখ্যা বাড়ে, খাদ্য উৎপাদনও বাড়ে। সমস্যা হচ্ছে একটা বারে গাণিতিক হারে, একটা বারে জ্যামিতিক হারে। গাণিতিক হার মানে কি? গাণিতিক হার বা জ্যামিতিক হার এই দুটোর পার্থক্য কি? দেখেন, জনসংখ্যা হচ্ছে ফার্স্টে থাকে 1, তারপর এটা ডাবল 2, তারপর এটা ডাবল 4, তারপর এটা ডাবল 8, এইভাবে বাড়বে। খাদ্য উৎপাদন 1 2 3 4 5 6 7 8 এইভাবে বাড়বে। সো এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? ম্যালথাস সাহেব এরা বলছে। এরপর হচ্ছে কাম্য জনসংখ্যা। শুধু কাম্য জনসংখ্যা পারলেই হবে না। কাম্য জনসংখ্যা থেকে আমাদের হচ্ছে প্রিয় ডাল্টন সাহেব একটা সূত্র দিয়েছে। কি দিয়েছে? ডাল্টন সাহেব একটা সূত্র দিয়েছে। ডাল্টনের সূত্রটাও পারতে হবে। ডাল্টন সাহেবের প্রিয় সেই সূত্র পারতে হবে। ডাল্টনের সূত্র আমরা সবাই ডাল্টনের এই সূত্রটা পড়ে আসছি। সো ডাল্টনের এই সূত্রটা কি করতে হবে ভাই? পারতে হবে। আমরা সবাই জানি যে এখানে এম হচ্ছে অসামঞ্জস্য, ঠিক আছে? এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে এ হচ্ছে প্রকৃত জনসংখ্যা, আর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা ওটা কি ভাই? ওটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা। দ্যাটস ইট। এখানে যদি হচ্ছে মানটা 0 আসে তাহলে খুব ভালো, আর যদি মানটা হচ্ছে 0 না আসে তাহলে ভালো না। যদি হচ্ছে 0 থেকে বড় আসে তাহলে বুঝতে হবে জনসংখ্যা বেশি, যদি হচ্ছে 0 থেকে কম আসে তাহলে হচ্ছে কাম্য জনসংখ্যা থেকে জনসংখ্যা কম আছে। এই হচ্ছে কথাবার্তা। তাহলে কাম্য জনসংখ্যা দেখলাম। তারপর বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এতটুকু পড়লে ভাই এই পার্টটা যাবে, জনসংখ্যার পার্টটা যাবে। এবারে যেটা আসবে সেটা হচ্ছে, আশা করি এটা ক্লিয়ার আপনাদের কাছে। ফার্স্ট এই সূত্রগুলো দেখবো, ম্যালথাস আর কাম্য জনসংখ্যার সূত্র দেখবো, সরকার জনসংখ্যার যে বৃদ্ধি এটা কমাতে কি পদক্ষেপ নিয়েছে সেটা দেখবো। তারপর আমাদের মানব সম্পদ উন্নয়নের ধারণা ব্যাখ্যা করবেন, কি কি পদক্ষেপ নিয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করবেন, তাহলেই হবে, আর কিছু না। মানব সম্পদ উন্নয়ন, আত্মকর্মসংস্থান। এবার আসবেন এটার উপরে কিছু প্রশ্ন দেখি। ফার্স্টে জনসংখ্যার ঘনত্ব কি? লিখে আসছে সূত্র, লিখে আসছে মাত্র টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করলেই এটা পাওয়া যায়। আমরা দেখে আসছি এটা। এরপর স্থূল জন্ম হার কিভাবে পরিমাপ করা হয়? এইটাও মোটামুটি আমরা সবাই পারি। স্থূল জন্ম হার কিভাবে পরিমাপ করা হয় এটা আমরা সবাই পারি। একটা দেশে যতগুলো বাচ্চা জন্ম নিবে মনে করেন হচ্ছে নির্দিষ্ট বছরে যতজন বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী মোট বাচ্চা ছোট্ট ছোট্ট বেবি, মোট বাচ্চা না লিখে মোট শিশুর সংখ্যা বা আচ্ছা মোট জন্মগ্রহণকারীর সংখ্যা এটা লিখলেও হতো। আর নিচে হচ্ছে মোট জনসংখ্যা, ঠিক আছে? এটা বের করবেন,
বের করে হচ্ছে 100 দিয়ে গুণ করে দিবেন। তাহলে হচ্ছে আপনি কি করবেন, তাহলে হচ্ছে আপনি স্থূল জন্মহার, তাহলে কি হবে ভাই, আপনি স্থূল জন্মহার, আচ্ছা এখানে 100 দিয়ে না 1000 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ 1000 দিয়ে গুণ করে দিলে আপনি স্থূল জন্মহারটা পেয়ে যাবেন, ঠিক আছে, শতাংশে না 1000 দিয়ে গুণ করব। আচ্ছা, উদ্দীপকে রিমার সীমার উদ্যোগ, রিমার সীমা কি করেছে, রিমার সীমা হচ্ছে নিজেদেরকে সমৃদ্ধ করেছে, তারা একদম একদম চমৎকার। শাহানা আফরোজ বলতেছেন আল্লাহ ক্লাস 12টা থেকে ছিল আজ, হ্যাঁ ক্লাস 12টা থেকে ছিল আপনার, আচ্ছা কোনো সমস্যা নাই, ক্লাসটা ফেসবুকে থাকবে, আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা জাকির, ওয়াও ওনার আইডির নামটা কি সুন্দর, জাকির পড়তেছি, ওনার আইডির নামই পড়তেছি। আচ্ছা আমি যদি ঠিকভাবে উচ্চারণ করি জাকির ভাইয়েরটা, জাকির ভাই একদম ঠিক সূত্র লিখেছেন, মোট জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা বা বাচ্চার সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট জনসংখ্যা ইন্টু 1000, একদম ঠিকঠাক, ঠিক আছে। আসেন আমাদের পরবর্তী স্লাইডে একটা ম্যাথ আছে, ম্যাথটা করবো সবাই মিলে, আপনারা থাকেন, ম্যাথটা দেখা যাক অ্যান্সার বের করা যায় কিনা। আচ্ছা, উদ্দীপকে রিমার সীমা তারা একটা উদ্যোগ নিয়েছে, তারা নিজেদেরকে আত্মকর্মসংস্থান করেছে, আত্মকর্মসংস্থান একটা ব্যাখ্যা করব। এরপর বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেলাই ঘরের যথার্থতা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যথার্থতা আছে, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কিন্তু হচ্ছে ততটা কর্মসংস্থান নাই, কর্মসংস্থান না থাকার কারণে এই জাতীয় জিনিসপত্র করার অনেক যথার্থতা রয়েছে, শেষ আর কিছুই না, আপনারা পারবেন। আসেন এইখানে দেখি বেকারত্ব কি, এটা বলারও দরকার নাই, জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা কিভাবে সৃষ্টি করে আপনি পারবেন, আপনি বরং বলবেন নিচেরটা, উদ্দীপকের তথ্যের আলোকে দেশটির জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, একটা দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় করতে হবে। আর আমাকে নির্ণয় করার তথ্য দিয়েছে 2022 সালে, 2022 সালে দেশের জনসংখ্যা ছিল 18 কোটি, ওই সময় দেশটাতে জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ছিল 30 লাখ শিশু জন্ম নিছে, মৃত্যুবরণকারী লোকের সংখ্যা ছিল 10 লাখ, ঠিক আছে, বা 10 লক্ষ। দেশটির আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। আপনাকে বলতে হবে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, ঠিক আছে। যারা যারা আমাদের সাথে যোগ দিয়েছেন বলেন কিভাবে বের করব। হ্যাঁ জাকির ভাই একদম ঠিকঠাক, আত্মকর্মসংস্থানের সঙ্গে আপনি ঠিকঠাকই দিয়েছেন। রিমিয়াপুরটা আগের প্রশ্ন আমরা যেটা দেখেছিলাম সেটা অবশ্যই আত্মকর্মসংস্থান, আপনার উত্তর সঠিক। এখন আমাদেরকে একটু বলেন তো এই অঙ্কটা কিভাবে করব। খুব সহজ, কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, কিভাবে করা যেতে পারে একটু বলতে হবে দ্রুততার সাথে, দ্রুত বলতে হবে। ফার্স্টে আপনি আমাদেরকে এই ব্যাপারটা বলার চেষ্টা করেন, আপনারা যারা আছেন তারা আমাদেরকে এইটা বলেন, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, এইটার সূত্রটা কি হবে। চমৎকার, আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের সূত্র, জাকির ভাই একদম ঠিক বলছে। জাকির ভাই বলতেছে ভাই এটা তো পারি, জন্মহার বিয়োগ মৃত্যুহার, জন্মহারকে মৃত্যুহার দ্বারা বিয়োগ করতে হবে, তারপর হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে, এরপর এখানে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার সূত্র। এখন ভাই আমি এই সূত্রে মান বসাবো, এখন মান বসানোর জন্য তো আগে আমার জন্মহার লাগবে, আগে কি লাগবে, আগে জন্মহার লাগবে। তাহলে আগে ভাই আপনি জন্মহারটা বের করে নেন, আগে কি করে নেন, জন্মহারটা বের করে নেন। এখন জন্মহার বের করবো কিভাবে, আমি তো জন্মহার বের করতে পারি না, আমি জন্মহার না বের করতে পারলে আমি আগের স্লাইডে যাব। আগের স্লাইডে এই যে আমাদের প্রিয় জাকির ভাই কি সুন্দর সূত্র বলছিল, স্থূল জন্মহার, মানে স্কুল জন্মহার চলে আসছে, এটা ভুল হয়েছে একটু আমাদের, স্থূল জন্মহার, ঠিক আছে, ওকে আপনারা বুঝতেই হলো। আচ্ছা এই যে সূত্রটা আপনি দেখছেন, এই সূত্রটা দিয়ে হচ্ছে আপনি জন্মহার বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আসেন পরের স্লাইডে যাই, জন্মহার বের করব। জন্মহার বের করার জন্য জনসংখ্যা কত, 18 কোটি, 18 কোটি আপনি লিখবেন নিচে 18 কোটি। বাচ্চা জন্ম নিচ্ছে কয়টা, বাচ্চা জন্ম নিচ্ছে 30 লাখ, উপরে লিখবেন 30 লাখ, এইখানে এটারে 1000 দিয়ে গুণ করবেন, যা আনসার বেরোবে আপনার ক্যালকুলেটারে, এটা জন্মহার, শেষ। এর পরবর্তীতে আপনি আবার সেম অঙ্ক করা স্টার্ট করবেন, মৃত্যুহার, এবারে নিচে আবারও সেম 18 কোটি লিখছেন, 18 কোটি লিখছেন, উপরে লিখবেন 10 লক্ষ, এটার গুণ করবেন 1000 দ্বারা, শেষ। আপনার এখান থেকে জন্মহার বেরোচ্ছে, এখান থেকে মৃত্যুহার বেরোচ্ছে, জন্মহার মৃত্যুহার বসাইছেন, একটা থেকে আরেকটা বিয়োগ করছেন, নিচে 1000 গুণ 100, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার 3 নম্বর অঙ্কটা, পরীক্ষার হলে কি আমি ধাপে ধাপে করবো ভাই। ফার্স্টে এইটা করার জন্য পাবো 1 মার্ক, এইটা করার জন্য পাবো 2 মার্ক, এইটা করার জন্য আমি পাবো 3 মার্ক। আপনি আমারে বলতে পারেন ভাই আপনি তো একজন বোকা মানুষ, আপনি এটার মধ্যে সবকিছু ধুপধাপ করে বসাই দেন না,
তাইলে তো উত্তর বের হয়ে যায়। উত্তর অবশ্যই বের হবে, উত্তর অবশ্যই বের হবে। বাট স্যার আমার নাম্বারটা কমাই দিবে, 2 দিবে আমাকে, আমার 3-এ 3 পেতে হবে। সো 3-এ 3 পাওয়ার জন্য ফার্স্টে জন্মহার বের করব একটা ধাপ, তারপরে মৃত্যুহার বের করব, তারপর আমি থার্ড স্টেপ করব। ধাপে ধাপে করলে নাম্বার অটো বেড়ে যাবে। জাকির ভাই বলতেছেন পারবেন, অবশ্যই পারতে হবে ভাই, ঠিক আছে পারবেন। ক্যালকুলেটর মান বসালেই বাকিটা আপনি পেরে যাবেন। ওকে, চলে আসেন নিচে। উদ্দীপকের আলোকে দেশটার জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সাপেক্ষে আগে ঘনত্ব বের করবেন। ঘনত্ব বের করার পর আপনি বলবেন যে ভাই দেশের জনসংখ্যা যদি বেশি থাকে তাহলে আমি কি করব। অবভিয়াসলি এটা বাংলাদেশের ক্ষেত্রে অঙ্ক দিচ্ছে, দেশের জনসংখ্যা অবভিয়াসলি বেশি থাকবে, এটা চোখ বন্ধ করে আমার উত্তর, আমি জানি বেশি থাকবেই, গ্যারেন্টি। আচ্ছা, তারপরও গ্যারেন্টি দিয়ে কিছু হবে না, বের করে দেখাইতে হবে। তাহলে আমি মাত্র সূত্র শিখে আসছি, ডিপি সমান সমান টিপি ডিভাইডেড বাই হচ্ছে টিএম, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া। সো আমি জাস্ট এটা করে ফেলবো। টোটাল পপুলেশন কোথায় আমার 18 কোটি, ওই যে উপরে, উপরে আছে আমার 18 কোটি, লিখলাম 18 কোটি। নিচে নিচে হচ্ছে 1,47,570, 1,47,570 বর্গ কিলোমিটার। যা আনসার আসবে সেটাই উত্তর। যা আনসার আসবে ভাই আমার টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে ওটাই হচ্ছে আমার ঘনত্ব। সো এখানে আমি ঘনত্ব বের করে ফেলবো। অবশ্যই ঘনত্বটা অনেক বেশি হবে, অবশ্যই কি হবে ভাই, বেশি হবে। সো বেশি হলে জনসংখ্যা কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় আপনি সেটা বলবেন। দ্যাটস ইট। ওকে, একদম সিম্পল কথাবার্তা, ঠিক আছে, কোনো কঠিন কিছু না। আপনি বলবেন ভাই এত সহজ প্রশ্ন পরীক্ষার হলে আমারে দিবে, ভাই আপনি নিশ্চিত থাকেন দিবে, সিলেট বোর্ডে এটাই আসছে। এবং আপনি বলতে পারেন ভাই সিলেট বোর্ডের প্রশ্ন নিলেন কেন, 2023 সালে তো অনেকগুলো বোর্ডে প্রশ্ন ছিল। ভাই বিলিভ করেন সিলেট বোর্ডের এইটা ছিল সবচেয়ে হার্ড, সিলেট বোর্ডের এইটাই ছিল সবচেয়ে কঠিন অঙ্কটা। অন্যান্য বোর্ডের গুলো আরো সহজ ছিল, মোর ইজিয়ার ছিল, ঠিক আছে। ওকে, সো আশা করি আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এগুলো ক্যালকুলেটরে বসায় মান কত হয় ওরা আপনি ইজিলি বের করতে পারবেন, ঠিক আছে। আসেন সামনে আগাই। এবারে আমাদের হচ্ছে ভাই সামনের দিনের, মানে আপনারা তো অলরেডি অনেকটুকু করে ফেলেছেন, সামনের দিনে যারা আছেন তাদের জন্য 45 দিনে এইচএসসি পরীক্ষার একটা প্রস্তুতি আছে, যেখানে আমাদের এই যে জাকির ভাই যেটা বলতেছেন সেটাই আমরা করব। জাকির ভাই বলতেছেন নিয়মিত ক্লাস নিলে ভালো হতো। দেখেন এখানে একদম স্বল্প টাকায় আমরা নিয়মিত কিন্তু ক্লাসের ব্যবস্থা করেছি, ঠিক আছে। যেখানে আপনি দেখেন প্রায় 50টার মতো আপনি লাইভ ক্লাস পাবেন, প্রতিটা ক্লাসে প্রায় পরীক্ষা, 45টা ক্লাস টেস্ট, 17টার মতো মডেল টেস্ট, সাজেশন শিট থাকবে 17টা, প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ ফাইল থাকবে। মজার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা, কিন্তু 1000 টাকাতেই আপনাকে প্রায় এই 1000 টাকার অর্ধেক দামের একটা বই আপনাকে ফ্রিতে দিয়ে দিবে। এই ব্যাপারটা ভীষণ মজার। এবং এখানে এটা মূলত, এটা আবার বলে রাখা ভালো, এটা মূলত হচ্ছে যারা বিজনেস মানে হচ্ছে যারা কমার্সের শিক্ষার্থী আছেন তাদেরকে লক্ষ্য রেখেই এই কোর্সটা সাজানো। এই কারণে বাংলা প্রথম, ইংরেজি প্রথম দ্বিতীয়, বাংলা প্রথম দ্বিতীয়, আইসিটি এগুলোর ক্লাসের পাশাপাশি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং এগুলোর ক্লাস রয়েছে, ঠিক আছে। আর আমরা যারা আর্টসের আছি আমাদের জন্য এখানে ক্লাস কম, আমাদের জন্য ফোকাসের ক্লাস আছে বেশি, আপনারা ফোকাসের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এখানে কিন্তু আমাদের অর্থনীতির 5টা ক্লাস তারা দিয়েছে, ঠিক আছে। আমরা ওই 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে বাংলা, ইংরেজি, আইসিটির ক্লাসগুলো করতে পারি, এরপর হচ্ছে অর্থনীতির ক্লাসগুলো করতে পারি, তাহলে হচ্ছে আমরা কিছুটা উপকৃত হতে পারি, ঠিক আছে। আর এর পাশাপাশি নিয়মিত এই পেজ থেকে ফ্রি ক্লাস তো থাকছেই, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু বিচার বিবেচনা করে দেখবো, ঠিক আছে, একটু ভেবে দেখবো আমরা এখানে যোগদান করতে পারি কিনা। আসেন এবারে আমাদের আরেকটা চ্যাপ্টারে যাই। এই চ্যাপ্টারটাও সহজ, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আমরা সবাই জানি ভাই, সবাই জানি। আগে কি হতো, আগে বাজারে যেতাম, 1 হালি ডিম কিনে নিয়ে চলে আসতাম। 1 হালি ডিম কেনার পর যে বিক্রেতা তারে আমি দিতাম মনে করেন 100 টাকা। এখন ভাই যদিও ইউনুস সরকার আসায় অনেক কিছু লাভ হচ্ছে, কিন্তু আপনি ধরে নেন যে এখন ডিম কিন্তু আপনার 150 টাকা দেওয়া লাগতেছে। তাহলে ডিমের দাম কি হচ্ছে, ডিমের দাম বাড়ছে। আচ্ছা মনে করেন আগে আপনি পেঁয়াজ কিনতে যেতেন, পেঁয়াজ আগে মনে করেন আপনি 30 টাকায় কিনতেন, মনে করেন ধরে নেন, আপনি বাস্তবের সাথে মিলায়েন না, পেঁয়াজ আপনি 30 টাকায় কিনতেন, এখন সেই পেঁয়াজ আপনি 50 টাকায় কিনতেছেন। তাহলে পেঁয়াজের দাম আগে ছিল 30 টাকা, এখন পেঁয়াজের দাম হয়ে গেছে 50 টাকা। তাহলে কি হলো ভাই, পেঁয়াজের দাম বা জিনিসপত্রের দাম বৃদ্ধি পেল। জিনিসপত্রের দাম কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। জিনিসপত্রের দাম এই যে বাড়লো, জিনিসপত্রের দাম এই যে কি হলো, বাড়লো, এই ব্যাপারটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এই ব্যাপারটাকে কি বলবো ভাই,
এই ব্যাপারটাকে বলবো মুদ্রাস্ফীতি। আমাদের জাকির ভাই কমেন্ট বক্সে বলতেছে এই চ্যাপ্টারটা কঠিন আছে। না ভাই, কঠিনের কিচ্ছু নাই। আপনি দেখেন মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়ছে, আমি কিচ্ছু পারি না, আমি শুধু এইটা পারি, জিনিসপত্রের যখন দাম বৃদ্ধি পায়, ঠিক আছে, যখন দাম স্তরটা বাড়ে বা জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, টাকার মান কমতেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, কথাটা বোঝেন, জিনিসপত্রের দাম বাড়তেছে, টাকার মান কমতেছে, তখন মুদ্রাস্ফীতি হয়। আপনি বলবেন টাকার মান আবার কমে কিভাবে? আপনি দেখেন, আগে 30 টাকা, আগে 30 টাকা দিয়ে আপনি মনে করেন 1 কেজি পেঁয়াজ পেতেন, 30 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ পেতেন। এখন 30 টাকা দিয়ে মনে করেন পেঁয়াজের দাম বাড়লো, পেঁয়াজের দাম কি হলো? বাড়লো। এখন পেঁয়াজের দাম বাড়ার কারণে পেঁয়াজের কেজি সাপোজ হয়ে গেছে 60 টাকা, সাপোজ কি হয়েছে 60 টাকা হয়েছে, এখন 30 টাকা দিয়ে আপনি আধা কেজি পেঁয়াজ পাবেন। তাহলে এই যে টাকার যে ক্ষমতাটা, টাকার যে ভ্যালুটা, টাকার যে পাওয়ারটা, আমাদের জাকির ভাই সুন্দর করে কমেন্ট বক্সে বলছে অর্থের মূল্য, অর্থের মূল্য মানে কি ইংরেজিতে, মানে কি ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো হচ্ছে মানির হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তাহলে ভ্যালু অফ মানি বা টাকার যে ভ্যালু, এইটা যখন কমে গেছে, এই যে দেখেন টাকার মূল্য কমে গেছে, অর্থের মূল্য কমে গেছে, আর জিনিসপত্রের দাম, টাকার মূল্য, অর্থের মূল্য, অর্থের মূল্য বা হচ্ছে ভ্যালু অফ মানি কমে গেছে, কমে গেছে নিচের দিকে, কিন্তু জিনিসপত্রের দাম কি হচ্ছে? বেড়ে গেছে। এটারই বলে মূল্যস্ফীতি, এইটারই বলে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, ঠিক আছে। এখন এই মূল্যস্ফীতির এই অধ্যায়ে আমরা কি করব? এই অধ্যায়ে আমরা দুইটা কাজ করব। এক, মূল্যস্ফীতি হচ্ছে কেন হয়, ওই কেন হয় এর মধ্যেই হচ্ছে প্রকারভেদগুলো পড়ে ফেলবো। যেমন মনে করেন হচ্ছে চাহিদাগত মুদ্রাস্ফীতি, বা হচ্ছে আর কি কি হতে পারে, চাহিদাগত মুদ্রাস্ফীতি হতে পারে, তারপর হচ্ছে যোগানগত মুদ্রাস্ফীতি, ব্যয় মুদ্রাস্ফীতি, তারপর হচ্ছে এই যে গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি, গতির ভিত্তিতে মুদ্রাস্ফীতি আবার 4 প্রকার আমরা পড়ে আসছি। সো বিভিন্ন কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি, এইটা দেখবো। মুদ্রাস্ফীতি বের করার খুব সহজ কিছু টেকনিক আছে, এইটা দেখবো। আর লাস্টলি ছোট্ট একটা পার্টে এই মুদ্রাস্ফীতি কার উপর কিভাবে প্রভাব বিস্তার করে এবং কিভাবে কমানো যায়, এবং কিভাবে মুদ্রাস্ফীতি কমানো যায় বা নিয়ন্ত্রণে রাখা যায় সেটা দেখবো। দ্যাটস ইট, আর কিছু নাই এই চ্যাপ্টারে। আসেন, এই চ্যাপ্টার থেকে মোস্ট অফ দ্য টাইম 2টা সৃজনশীল প্রশ্ন আমি পাবো। এই অধ্যায়টা পড়লে আমার লাভ হচ্ছে দুইটা সৃজনশীল প্রশ্ন পাবো, আর এমসিকিউতে কখনো 4টা, কখনো 5টা, কখনো 4টা, কখনো 5টা আমি পাবো। দ্যাটস ইট, এই হচ্ছে আমার কথা, ঠিক আছে ভাই। 2টা সৃজনশীল প্রশ্ন আমি পাবো, এর পরবর্তীতে হচ্ছে আমি 5টার মতো এমসিকিউ প্রশ্ন আমি এখান থেকে সলভ করতে পারবো। এখন আসেন, আমি যে টপিকগুলো বলছি পরবর্তীতে এই টপিকগুলো আবার সুন্দর করে এখানে লেখা আছে, গুরুত্বপূর্ণ টপিকস, ঠিক আছে। আপনাদের কাছে অনুরোধ, যারা যারা ক্লাসটা করতেছেন, এই যে জাকির ভাই আছেন, সোহান ভাই আছেন, আপনাদের কাছে অনুরোধ, ক্লাস শেষ হওয়া মাত্রই আপনারা হচ্ছে আমাদের পেজের ইনবক্সে নক দিবেন, আপনারা পিডিএফটা কিন্তু পাবেন, ঠিক আছে। যারা এত সুন্দর করে ক্লাস করতেছেন অবশ্যই আপনারা পিডিএফটা পাবেন, ঠিক আছে। ফার্স্টে মুদ্রাস্ফীতির ধারণা, আমরা আগেই মুদ্রাস্ফীতির ধারণার কথা বলে ফেলছি। এরপর মুদ্রাস্ফীতি পরিমাপ, আপনি খুব ভালো করে মুদ্রাস্ফীতি পরিমাপ করার সূত্র জানেন, অবভিয়াসলি জানেন, না জানবেন কেন ভাই? এটা না জানার কি আছে? মনে করেন বর্তমান বা চলমান, আপনি লিখে ফেলেন চলমান বা বর্তমান কিছু একটা, যেইভাবে আপনার লিখতে সুবিধা। চলমান বছরের যে দাম আছে, জিনিসপত্রের যে দাম আছে, সে দাম স্তরটা আপনি লিখবেন, দাম স্তর। এরপর একটা বিগত বছর ধরবেন বা ভিত্তি বছর ধরবেন, যা ইচ্ছা বলেন, বিগত বছরও ধরতে পারেন, ভিত্তি বছরও ধরতে পারেন, সেই বছরটার দাম স্তর, ঠিক আছে। নিচে ভিত্তি বছরের বা বিগত বছরের ওই এখানে যেটা বসাইছিলেন সেটা দিয়ে ভাগ করবেন, সেটা দিয়ে কি করবেন? সেটা দিয়ে সুন্দর করে ভাগ করবেন। ভাগ করা যখন শেষ হয়ে গেছে, সুন্দর করে এবার এখানে 100 দিয়ে গুণ করে দিবেন, শেষ। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের সূত্র, ইজিয়েস্ট সূত্র। এখানে হচ্ছে বর্তমানের দাম স্তর ডিভাইডেড বাই বিগত বছরের দাম স্তর, নিচে বিগত বছরের দাম স্তর দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, শেষ। আর কিচ্ছু না ভাই, ঠিক আছে। আপনি বলবেন বইয়ের ভিতরে তো দেখছি অনেক কঠিন সূত্র দিয়ে রাখছে ভাই, পরে ওই সূত্র আমার হচ্ছে ততটা লাগবে না। এই যে দেখেন জাকির ভাই কি সুন্দর করে কঠিন একটা সূত্র লিখছে, Pn - P0 ডিভাইডেড বাই P0 ইনটু 100, ঠিক আছে। সেম আমরা যা লিখছি তাই হচ্ছে উনি লিখছে, প্রাইস লেভেল এন মানে বুঝাইছে উনি বর্তমান বছরের বা রাইট যে বছরটা চলতেছে, কারেন্ট ইয়ার, ওইটার। নট মানে বুঝাইছে বিগত বছরের, ঠিক আছে। আপনি চাইলে ওনার মতোই কঠিন করে লিখতে পারেন, ঠিক আছে, অথবা
আমার মতো বোকা মানুষের মতো লিখতে পারেন ভাই বর্তমান বছরের দাম স্তর মাইনাস বিগত বছরের দাম স্তর ডিভাইডেড বাই বিগত বছরের দাম স্তর ইন্টু 100 সেম কথা, কোনো ডিফারেন্স নেই। এরপর মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি, মুদ্রাস্ফীতি পরিমাপের এই পদ্ধতিটা পড়ার পর আরেকটা জিনিস পড়তে হবে, আরেকটু কষ্ট করে, সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার মানে তো আপনি বোঝেন ভোক্তা, ভোক্তা, প্রাইস, প্রাইস মানে হচ্ছে কোনো কিছু দাম টাম, তো মূল্য, আর ইন্ডেক্স মানে হচ্ছে সূচক, ভোক্তার মূল্য সূচক বা ভোক্তার দাম সূচক, ঠিক আছে? ওকে, সো এরকম ব্যাপারটা। সময়ের ব্যবধান থাকলে কি করব ভাই? সময়ের ব্যবধান থাকলেও সেম, আপনাকে কিন্তু আমি এখানে বিগত বছরের পাশাপাশি আরেকটা শব্দ বলছিলাম ভাই, মনে করে দেখেন, আপনাকে আরেকটা শব্দ বলছিলাম ভিত্তি বছর। ভিত্তি বছর মনে করেন, এখানে সাপোজ আমি মুদ্রাস্ফীতি বের করতেছি, মুদ্রাস্ফীতি বের করতেছি, আমারে কখনোই মুদ্রাস্ফীতি এমন বলে না যে ভাই গত বছরের সাথে এই বছরের মুদ্রাস্ফীতি বের করেন, না, দরকার নাই। আমি 2020 সালের সাথে এই বছরের কতটুকু মুদ্রাস্ফীতি হলো, 2020 সালের থেকে এই বছরের জিনিসপত্রের দাম কতটুকু বাড়লো এটা বের করতে চাই। অবভিয়াসলি আপনি 2020 সালের দাম স্তর বসাবেন বিগত বছরে, 2025 সালেরটা বর্তমানে বসাবেন, অবভিয়াসলি আপনার অঙ্ক হবে, ঠিক আছে? বিগত বছর বলতে শুধু বিগত বছর না, আরো একটা শব্দ উচ্চারণ করেছিলাম ভাই, ভিত্তি বছর, সো ওইটা এখানে বসাবেন, ঠিক আছে? তাহলে আপনার অঙ্ক হবে, নো প্রবলেম। আচ্ছা, এরপর বিভিন্ন শ্রেণীর উপরে মুদ্রাস্ফীতির প্রভাব, এইটা আমরা কিছুক্ষণ পর একটা প্রশ্ন আছে সৃজনশীল, ওইখানে আলাপ করে ফেলবো। তারপর বাংলাদেশের মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায়, এটা আপনারা পারবেন। বাংলাদেশের মুদ্রাস্ফীতি কিভাবে প্রতিকার করা যায়, টাকা টুকা ছাপানো টাপানো সবকিছু বিচার বিশ্লেষণ করে, এটা আপনি পারবেন। আপনি বরং আমার সাথে সৃজনশীল প্রশ্ন সলভ করেন। ফার্স্টেই ভোক্তার দাম সূচক কি, কিছুক্ষণ আগে লিখছিলাম সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে? সো কনজিউমার প্রাইস ইন্ডেক্স সলভ করার জন্য কিছুক্ষণ আগেই আমরা হচ্ছে আমাদের ভাইয়ের সাথে একটা সূত্র দেখছিলাম, সূত্রটারে একটু হচ্ছে আমরা কাটছাট করে এইভাবে লেখার চেষ্টা করব। উপরে লিখবো পিএন কিউ নট, পিএন কিউ নট, আর নিচে লিখবো হচ্ছে পি নট কিউ নট, পি নট কিউ নট। তাহলে এটাই হচ্ছে আমার ভোক্তার দাম সূচক, ভোক্তার দাম সূচক, ঠিক আছে? ওকে, আচ্ছা, জাকির ভাই বলতেছে বইয়ে টিএন মাইনাস টি নট আছে। ভাই বইয়ে একদম পারফেক্ট আছে, আমরা যেটা লিখছি ওইটাও পারফেক্ট আছে, আপনি একটাবার শুধু দেখেন, ঠিক আছে? কোনো প্রবলেম না, একটাবার দেখেন। আমরা এই যে এইটার মধ্যে একদম ঠিকঠাক এই প্রশ্নের মধ্যে আমরা বের করে ফেলবো ভাই, এই প্রশ্নের মধ্যেই আমরা বের করবো, ঠিক আছে? যেটা আমরা আলোচনা করছিলাম এই প্রশ্নেই বের করবো। আচ্ছা, ভোক্তার দাম সূচক ফার্স্টে লিখলাম। সরকারি ব্যয় কিভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে, এটা আপনি পারবেন। সরকার হচ্ছে যখন বেশি বেশি করে ব্যয় করে তখন হচ্ছে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। বেশি বেশি করে যখন ব্যয় করে তখন সরকার বেশি করে টাকা চাপাতে হয়, বেশি করে টাকা চাপানোর কারণে দেখা যায় যে টাকার মান কমে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, ইজি। এর পরবর্তীতে উদ্দীপকের আলোকে এই দেশের মুদ্রাস্ফীতির হার, এটাই কিন্তু জাকির ভাই আমরা আলোচনা করতেছি। দেখেন মুদ্রাস্ফীতির হার বের করতে বলছে, আসেন প্রশ্নে যাই। এই দেশের দাম স্তর ক্রমাগত বাড়তেছে, দেশটাতে 2019 সাল 2020 সাল ভোক্তার দাম সূচক যথাক্রমে 2019 সালে হচ্ছে 125, 2020 সালে হচ্ছে 150। ফলস্বরূপ দেশটির কৃষক, সীমিত আয়ের জনগণ, উৎপাদক, ব্যবসায়ী, ঋণদাতা, ঋণ গ্রহীতার উপরে বিভিন্ন প্রভাব পরিলক্ষিত হয়। কি প্রভাব হয় আমরা পরে দেখব। আমারে বলছে মুদ্রাস্ফীতির হার বের করতে, তাহলে আমি কি করব ভাই? কিছুক্ষণ আগে আমি যা পড়ছি আমি তাই করব, আমি কিছু পারি না ভাই, আমি যা পড়ছি তাই লিখবো শুধু। দেখেন আমি এটা পড়ে আসছিলাম কিনা আপনি দেখেন। আগের স্লাইডে আবার যাই, আগের স্লাইডে আবার যাই। পিএন পি নট ইন্টু 100, বর্তমান বিগত বিগত ইন্টু 100। দেখেন আমি সেটাই করছি। এবার জাস্ট এখানে 100, এখানে 100, ঠিক আছে? জাকির ভাই এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন এই অঙ্কটার ক্ষেত্রে? আপনার কথায় আমি আসবো, আপনি বলবেন ভাই এখানে তো 2019-20, আমরা ওইটাতে আসবো, কোনো সমস্যা নাই, বাট এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাদেরকে জানানোর চেষ্টা করেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এই অঙ্কটাতে? একদম পানির মতো সহজ, আমরা জাস্ট এখান থেকে মান নিয়েছি, মানগুলো বসিয়েছি, আর কিচ্ছু না, আর কিছুই না, ঠিক আছে? আশা করি আপনি এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে বুঝে ফেলার কথা। এরপর আপনি খেয়াল করে দেখেন, এবার আপনার প্রশ্নে আমরা আসি। ধরেন এখানে 2019 আছে, এখানে 2020 নেই, 2025 আছে, 2025 আছে। এটার মানে কি? আপনি যেটা বলছেন ভাই 1 বছরের বেশি থাকে যদি, অবশ্যই 2019 থেকে 2025 1 বছরের বেশি। অঙ্কে কি কোনো ধরনের পার্থক্য হবে? উত্তর হচ্ছে না, এই অঙ্কই আবার হবে, সেম অঙ্ক, ঠিক আছে? এইটা হচ্ছে ভিত্তি বছর, এইটা হচ্ছে বর্তমান বছর।
এইটা হচ্ছে ভিত্তি বছর, এইটা হচ্ছে বর্তমান বছর, সেম জিনিস, আর কোনো পার্থক্য নাই। একই অঙ্ক আমি আবার করব, একই অঙ্ক আমি আবার করব, কোনো পার্থক্য নাই, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এবারে উদ্দীপকে উল্লেখিত বিভিন্ন শ্রেণীতে ব্যক্তির উপরে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো। এবারে এখানে অনেক মানুষজন আছে, কারোর উপরে প্রভাব ভালো, কারোর উপরে প্রভাব খারাপ। আরো সহজ করে বললে কেউ হবে ক্ষতিগ্রস্ত, কেউ হবে লাভবান। আমি কে ক্ষতিগ্রস্ত কে লাভবান এটা বের করবো। আসেন একজন একজন করে আগাই। সো প্রথমে আছে কৃষক, তারপর আছে সীমিত আয়ের জনগণ, তারপর আছে উৎপাদক, তারপর আছে ব্যবসায়ী, তারপর আছে ঋণদাতা, তারপর আছে হচ্ছে ঋণ গ্রহিতা, তারপর আছে হচ্ছে ঋণ গ্রহিতা। ফার্স্টেই হচ্ছে আমি কে লাভবান হবে এটা বের করি। আমার এই যে ব্যবসায়ীরা আছে না, ব্যবসায়ীরা ভাই জিনিসপত্রের দাম বাড়বে, আমি জানি মুদ্রাস্ফীতি হলে কিছু হোক আর না, জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়লে সবার আগে ব্যবসায়ী লাভবান, তাহলে সে লাভবান, সে লাভবান হবে। ঠিক আছে, কারণ ওই মুদ্রাস্ফীতির কারণে যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সে দ্রব্যমূল্যের দামটা তার নির্বাহ করতে হয় না, জনগণই দ্রব্যমূল্যের দামটা নির্বাহ করে, বরং সেখান থেকে তার লাভের পরিমাণ বেড়ে যায়, সো সে লাভবান হয়। এরপর ঋণ গ্রহিতা লাভবান। ঋণ গ্রহিতা লাভবান কিভাবে? মনে করেন আপনার থেকে আমি 100 টাকা ধার নিয়েছি, আপনার থেকে 100 টাকা ধার নিয়েছি, 100 টাকা ধার নিয়ে গত বছর ধার নিয়েছিলাম, 100 টাকা ধার নিয়ে আমি 5 কেজি পেঁয়াজ কিনে খেয়ে ফেলছি। আমি আপনাকে আর এই বছর এসে 100 টাকাই ফেরত দিচ্ছি, আমি তো 100 টাকা ধার নিয়েছি, 100 টাকাই ফেরত দিব। আপনি এটা নিয়ে গেছেন বাসায়, নিয়ে গিয়ে আপনি আর আমি গত বছর 100 টাকা দিয়ে 5 কেজি পেঁয়াজ খেয়েছি, আপনি আর 100 টাকা দিয়ে 5 কেজি পেঁয়াজ খেতে পারবেন না। আপনি এবছর পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে পেঁয়াজ খেয়েছেন 3 কেজি, তাহলে লস কার? আপনার। আমি পেঁয়াজ খেয়েছিলাম 5 কেজি, আপনি পেঁয়াজ খেয়েছেন 3 কেজি, আপনার টাকাই আপনাকে ফেরত দিচ্ছে, বা টাকার মান কমে যাওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত। সুতরাং ঋণ গ্রহিতা যে ঋণ নিছে সে লাভবান, যে ঋণ দাতা সে ক্ষতি, সে হচ্ছে ক্ষতি। ঠিক একইভাবে স্বল্প আয়ের, একদম জাকির ভাই একদম ঠিক বলছেন, স্বল্প আয়ের যারা বা সীমিত আয়ের যারা জনগণ আছে, সীমিত আয়ের যারা জনগণ আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। দেশটার কৃষকরা যদি উৎপাদক না হয়, কৃষকরা যদি হচ্ছে সাধারণ, মানে কৃষক যদি অনেক কিছু উৎপাদন করে, সীমিত আয় না হয়, তাহলে লাভবান হবে। আর যদি কৃষক হচ্ছে উৎপাদক হয়, মানে জিনিসপত্র উৎপাদন করে, তাহলে সে লাভবান হবে। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমার পৃথক করা। তাহলে আমি সবার সুন্দর করে পৃথক করে ফেলছি। আর ভাই এইটাই ছিল আমার 4 নম্বর প্রশ্ন, দ্যাটস ইট, আর কিছু না, এইটাই ছিল 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, কেন ক্ষতিগ্রস্ত, কেন লাভবান, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এবার আসেন সামনের স্লাইডে যাই। এইটা আপনারা পারবেন। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের ব্যয় বাড়িয়ে দেওয়ার কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়া। পরোক্ষ কর আমি আরো সহজ করে বলে দিতে পারি, মনে করেন ট্যাক্স, না ট্যাক্স না বলি, ট্যাক্স বললে তো হবে না, ট্যাক্স বললে শুধু কর হবে। পরোক্ষ কর উদাহরণ হচ্ছে ভ্যাট। ওকে, মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। বা ভ্যাট বসালে, কোনো দ্রব্যের উপরে ভ্যাট বসালে, এটা সবাই পারে জিনিসপত্রের দাম কি হয়। কোনো কিছুর উপরে যদি ভ্যাট বসায় জিনিসপত্রের দাম কি হবে? আপনি বলবেন ভাই জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, জিনিসপত্রের দাম যদি বাড়ে তাহলে মুদ্রাস্ফীতি হবে, এভাবেই প্রভাবিত হয়। শেষ। তারপর এক্স দেশে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। আগের অঙ্কতেও করছি, এইটা তো সেম অঙ্ক। দেখেন 2019 সাল 2020 সাল, প্রথমটা 260, তারপর হচ্ছে 180, ভাগ করব 180 দ্বারা, গুণ করব 100 দ্বারা, হয়ে গেছে 3 নাম্বারটা। এরপর লাস্টেরটা, কি পদক্ষেপ গ্রহণ করলে এক্স দেশের বর্ণিত লোকদের অবস্থার উন্নয়ন ঘটবে। এখানে এই যে কৃষক, সীমিত আয়ের লোক, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারার ক্ষতিটা কমায় আনতে হবে। মুদ্রাস্ফীতি কমালেই তারা ক্ষতিগ্রস্তটা কম হবে। শেষ। এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা বা মুদ্রাস্ফীতি, সহজভাবে আমরা পেরে যাব। আসেন 8ম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্য। এখান থেকে দুইটা করে প্রশ্ন থাকে, কখনো একটাও থাকতে পারে। এমসিকিউ 3 থেকে 4টা প্রশ্ন থাকে, খুব একটা কঠিন না, সহজ একটা চ্যাপ্টার, আমরা দ্রুত এটা বলে ফেলবো, এটাতে তেমন কঠিন কিছু নাই। আন্তর্জাতিক বাণিজ্য আর অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, আর হচ্ছে বিশ্বায়ন। ঠিক আছে, ফার্স্টে একটা কনসেপ্ট আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ, এরপরে আছে হচ্ছে ভাই কিভাবে বাংলাদেশের রপ্তানি বাড়ানো যায়, এরপর বিশ্বায়ন। শেষ, আর কিছুই নাই এই অধ্যায়ে। এরপর অভ্যন্তরীণ বাণিজ্য কি? দেশের মধ্যে বাণিজ্য, দেশের বাইরে না, দেশের ভিতরে যে বাণিজ্য। এরপর দুটি দেশের মধ্যে কেন বাণিজ্য সংগঠিত হয়? একটা দেশে পণ্য বেশি উৎপাদিত হচ্ছে, একটা দেশে ওই পণ্যটা উৎপাদনের সুযোগ সুবিধা বেশি,
একটা দেশে ওই পণ্যটা কম সময় উৎপাদন করা যায়, মানে উৎপাদকের ওইখানে উৎপাদন করতে কম লাগে সবকিছু, তার কারণে সে বাইরের দেশে রপ্তানি করে, কারণ সে কম খরচে বেশি উৎপাদন করতেছে, তাই সে লাভবান হওয়ার জন্য বাইরে পাঠায় দিবে। এরপর এ আর বি দুইটা দেশের বাণিজ্যের পার্থক্য। আচ্ছা, এ নিজস্ব সম্পদ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে দেশের মধ্যে ক্রয় বিক্রয়, অভ্যন্তরীণ বাণিজ্য। বি দেশ তার উৎপাদিত দ্রব্য নিজ দেশ ছাড়াও অন্যান্য দেশে বিক্রয় করে, আন্তর্জাতিক বাণিজ্য। দুইটার পার্থক্য কিভাবে অর্থনৈতিক উন্নয়নে বি দেশের বাণিজ্যের গুরুত্ব, আপনি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা করবেন। এটা কঠিন কিছু না, এইটা আপনারা পারবেন। চলে আসবেন লাস্ট চ্যাপ্টারে। লাস্ট চ্যাপ্টার আমরা আর মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে লাস্ট চ্যাপ্টারটা একটু দেখবো। আসেন, সিকিউ দুইটা করে প্রশ্ন, একটা করে থাকলেও আপনি নিশ্চিত থাকেন এখান থেকে দুইটা করে প্রশ্ন আসবে। এমসিকিউতে 4টা অথবা 5টা, 3টা না 4টা অথবা 5টা প্রশ্ন আপনি পাবেন, আর সৃজনশীল আপনি 2টা করে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পাবেন। গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কঠিন আছে এটা। এখানে সরকারের আয়, সরকারের ব্যয়, সরকার কেন আয় করে, সরকার কেন ব্যয় করে ব্যাখ্যা করতে হবে। সরকারের ব্যয়ের উদ্দেশ্য এখানে হয়ে যাবে সরকার ব্যয় করার জন্য কোথা থেকে টাকা নেয়, ব্যয় করার জন্য কোথা থেকে টাকা নেয়, আমাদের থেকে যে কর সংগ্রহ করে, রাজস্ব সংগ্রহ করে, কর বহির্ভূত রাজস্ব, কর রাজস্ব, এগুলোর ব্যাখ্যা আপনাকে ভালো করে পারতে হবে। লাস্টে সরকার বিভিন্ন জায়গা থেকে ঋণ, সরকার বিভিন্ন জায়গা থেকে ঋণ, দেশের ভিতর থেকে ঋণ, দেশের বাইরে থেকে ঋণ, আনুষ্ঠানিক খাত থেকে ঋণ, অনানুষ্ঠানিক খাত থেকে ঋণ, প্রত্যেকটা আপনাকে পারতে হবে। এই 3টা টপিক পারলে এই অধ্যায়টা আপনি পারবেন। এই 3টা টপিক, সরকারের আয় ব্যয়, সরকারের আয় ব্যয়, সরকারের ব্যয় করার জন্য হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংস্থান, এবং সরকারের ঋণ, 3টা টপিক। এরপর আসেন আমরা প্রশ্ন দেখি। ফার্স্টেই পরোক্ষ কর, আমি উদাহরণে বলেছিলাম ভ্যাট, যেই করের একজনের উপর কর আরোপ করা হয়, আরেকজনের করটা পরিশোধ করে, একজনের উপরে কর আরোপ করে, আরেকজনের কর পরিশোধ করে, ওইটাই পরোক্ষ কর। শেষ, সহজ হিসাব। এরপর কর কিভাবে জনকল্যাণে বাড়ায়, কর থেকে যে টাকাটা নেওয়া হয় সেই টাকা সরকার মানুষের কল্যাণে ব্যয় করে, যেমন ওই টাকা দিয়ে সরকার রাস্তাঘাট, কালভার্ট এগুলো করে, ওই টাকা দিয়ে সরকার সেনাবাহিনী পালন করে, ওই টাকা দিয়ে সরকার হচ্ছে আমাদেরকে মৌলিক সেবাগুলো, যেমন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, যেমন হচ্ছে চিকিৎসা সেবা, যেমন হচ্ছে সরকারি চাকরি বাকরি, এগুলো দেয়। সো তার কারণে জনকল্যাণ হয়। এরপর উদ্দীপকে উল্লেখিত উৎপাদক থেকে প্রকল্পের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস, দেখারও লাগবে না, কোন একটা প্রকল্প করতেছে সরকার, ওইটার জন্য বিভিন্ন উৎস থেকে টাকা আনতেছে, অভ্যন্তরীণ উৎস আর বৈদেশিক উৎস পৃথক করে লিখবেন শুধু। লাস্টে উল্লেখিত 2টা উৎসের মধ্যে কোনটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, অবশ্যই নিজের উৎস থেকে টাকাটা নেওয়া মঙ্গলজনক, বাইরে থেকে টাকা নেওয়া খুব একটা মঙ্গলজনক না, কারণ বাইরের ওই টাকা পরে পরিশোধ করতে হয়, ঋণদাতা হয়ে যায়। তবে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, জাইকা, এডিবি, বিশ্ব ব্যাংক, তারা যদি স্বল্প সুদে ঋণ দেয় তাহলে বিদেশ থেকে টাকা নেওয়া ভালো। এরপর আসেন লাস্ট সৃজনশীলে চলে যাই। প্রত্যক্ষ কর, কি চমৎকার প্রশ্ন, এক বোর্ডে আসছে, রাজশাহীতে আসছে, রংপুর বোর্ডে আসছে হচ্ছে প্রত্যক্ষ কর, আর আমাদের রাজশাহী বোর্ডে রংপুরে আসছে হচ্ছে প্রত্যক্ষ, রাজশাহীতে আসছে পরোক্ষ। কত মিল প্রশ্নে। এরপর ব্যক্তির কাছ থেকে সরকার ঋণ গ্রহণ করতে পারে, অবশ্যই পারে। উদ্দীপকের সরকারি আয়ের 2টা উৎস আছে, 2টা উৎস চিহ্নিত করতে হবে। তারপর উদ্দীপকে উল্লেখিত সরকারের আয়ের উৎস 2টার তুলনামূলক পার্থক্য, তাহলে আয়ের কোন 2টা উৎস আছে আমরা উপরে দেখি। 2টা উৎস নিয়ে কথা বলতেছিল, একটা হচ্ছে বাধ্যতামূলক, আইনগত বাধ্যতা রয়েছে, অন্য উৎসটা হচ্ছে বাধ্যতামূলক নয় এবং এর আইনগত বৈধতাও নেই। তার মানে যেগুলো সরকারকে দিতেই হবে কর, অনেকগুলো আছে সরাসরি আরোপ করা হয়, সেগুলো সরকারকে দিতেই হয়, আর অনেকগুলো আছে সরকারকে দিতে হয় না, সেগুলো নিয়ে হচ্ছে এখানে কথাবার্তা বলা হয়েছে। লাস্টে এটুকুই ছিল। এটুকু দেখার পর আবার আমাদের সে ভর্তিতে আপনারা যোগদান করতে পারেন, এবং লাস্টে আমাদের ক্লাসটা প্রায় শেষ। আমাদের প্রায় 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি আমরা সময় নিয়ে ফেলেছি। আমরা অনেক দ্রুত একদম লাস্টে জাকির ভাই, কর রাজস্ব আর কর বহির্ভূত রাজস্ব, কর রাজস্ব দিতেই হবে, কর বহির্ভূত রাজস্ব দিলেও হবে, না দিলেও হবে, যদি আপনি সুবিধাটা গ্রহণ করেন তখন দিবেন, আর যদি সুবিধা না নেন তাহলে দিবেন না। দেখেন অনেক ফাস্ট আমাদেরকে পড়াতে হয়েছে, বলা যেতে পারে আমরা পানির উপর দিয়ে হেঁটে গেছি, অথচ পাতে কোনো জল ছোঁয়ায়নি বা পানি ছোঁয়ায়নি, এরকম করে হচ্ছে দ্রুততার সাথে আমাদেরকে আগাতে হয়েছে। এইভাবে কখনোই দ্রুততার সাথে এগিয়ে একটা অধ্যায় পূর্ণাঙ্গভাবে কিন্তু শেষ করা সম্ভব না। আমরা আগেই বলেছি আজকের এই ক্লাসের উদ্দেশ্য কিন্তু পূর্ণাঙ্গভাবে একটা ক্লাস শেষ করানো না,
আজকের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে টপিকটা আপনাকে ধরাই দেওয়া। এই যে জাকির ভাই আমি একটা টপিক বলার পর যে একটাতে টাকা দিতে হবে আর একটাতে টাকা দিতে হবে না, বলার পরে ওনার মাথায় আসছে ভাই একটা কর রাজস্ব একটা কর বহির্ভূত রাজস্ব, এইটা আপনার মাথায় আসছে কিনা ওইটা যাচাই করার ক্লাস হচ্ছে এইটা ভাই। আপনাকে একটা দেশের প্রশ্ন পড়ে এটা অভ্যন্তরীণ বাণিজ্য এটা আন্তর্জাতিক বাণিজ্য এইটা বোঝার ক্লাস হচ্ছে এইটা। একটা প্রশ্ন দেখেই যে ভাই আমার মুদ্রাস্ফীতি বের করার সূত্র হচ্ছে এইটা, আমি এই সূত্রে অ্যাপ্লাই করবো এখানে, এইটা আপনার মাথায় আসছে কিনা তার পরীক্ষার বা ক্লাস হচ্ছে এইটা। সো এইটুকুর জন্য আজকের এই ক্লাসটা ছিল। আপনাদেরকে পিডিএফ ফাইলটা দেওয়া হবে, আপনারা দেখেন প্রতিটা টপিক আপনি পারেন কিনা। আর যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আমরা সেই সমস্যার সমাধানগুলো পড়ার চেষ্টা করব। বাট আবারও বলছি আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু আপনাদেরকে এই ক্লাসে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই টপিকগুলো ভালো করে দেখবেন এবং ইনশাআল্লাহ আপনারা এইচএসসিতে সফল হবেন। আপনাদের সেই সফলতা কামনা করেই আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।